Hello everyone. Am I audible? Hello. Yes, sir. Okay. Thank you. Here many of you are Calcutta University student, right? Please response. Yes, sir. So thank you. So for all Calcutta Universities, new CCF system semester 2 students, I will telling you in Bengali. Okay. তো যারা যারা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়িস তাদের ক্ষেত্রে এটা হলো লেকচার 2 এবং লাস্ট ফ্রি ক্লাস। ওকে, তোদের যে কোর্সটা হলো সিইউ পিএইচএসএ 2, ওকে, অর্থাৎ ডিএসসি 2 অর এমডিসি 2। তো তোদের এই যে কোর্সটার এই যে মানে প্রথম লেকচারটা তোদের এসডি স্যার নিয়েছিলেন, সৌজিৎ দাস স্যার। তো এইটা সৌজিৎ ধর ফ্রম আইআইটি খড়গপুর নিচ্ছেন। এরপরে তোদের ওই কোর্সটা মোট 4 জন ইনস্ট্রাক্টর আছেন, সৌজিৎ দাস স্যার, সৌজিৎ ধর ফ্রম আইআইটি খড়গপুর, অ্যান্ড অর্পণ রয়, হি ইজ অলসো ফ্রম আইআইটি খড়গপুর, অ্যান্ড মিলন ঘড়ুই ফ্রম নাইজার ভুবনেশ্বর। ওকে, সো এই 4 জন মিলে তোদের জিনিসগুলো সমস্ত ডিটেলসে পড়াবেন। শুধুমাত্র তাই নয়, যত রকমের কোশ্চেন হয় ইউনিভার্সিটি এবং কম্পিটিটিভ এক্সামে, যেটা আমি আগেই বললাম তোদেরকে, সমস্ত কিছু এটা অল ইন ওয়ান কোর্স। ওকে, তো সমস্ত কিছু তোরা হেল্প পাবি। শুধুমাত্র তাই নয়, এখানে তোদের মক টেস্টও নেওয়া হবে, এবং ইচ মক টেস্টের পর মানে এমসিকিউ টেস্ট বল, এবং শুধুমাত্র মানে শেষে তোদের যে ফুল লেন্থ যে তোদের নিউ এক্সাম প্যাটার্ন আছে 75 মার্কসের যে নিউ প্যাটার্নটা ডিএসসি পেপারে দিয়েছে, সেই প্যাটার্নে তোদের ফুল লেন্থ টেস্টও নেওয়া হবে এবং ইন্ডিভিজুয়াল খাতা চেক করে তোদের দেওয়াও হবে। ঠিক আছে, তো এটাই বলার। এবং তোরা নিশ্চয়ই জানিস তোদের কোর্স ফি কত। তো ফুল কোর্স অনলি তোদের হচ্ছে এখন 2550 টাকায়। তো এখন তোদের একটা 2% অফ আছে, সেই অফে তোরা 2499 অর্থাৎ 2499-এ তোরা কোর্সটা পেয়ে যাবি। ঠিক আছে, তো তোরা মে মাসের 20 তারিখে 20 মে এর আগে রেজিস্ট্রেশন করার চেষ্টা করিস, কারণ আমাদের আফটার 20 মে পিএম ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে, তো তোদের আর একটা এসএসসি 2 মেজরও কোর্স আছে, সেটা হচ্ছে তোদের সায়েন্টিফিক রাইটিং বা ল্যাটেক আছে, অথবা এআই আছে, কিন্তু আমি তোদের সাজেস্ট করবো পার্সোনালি ল্যাটেকটা নিতে। কারণ ল্যাটেকে তো যেটা বলা সেটা হচ্ছে সিলেবাসটা অনেকটা কম, এআই এর সিলেবাসটা অনেকটা দিয়েছে দেখলাম ইউনিভার্সিটি, কিন্তু এবার ভবিষ্যতে তোরা যদি রিসার্চ পারপাসে যাস সেখানে কিন্তু তোদের সায়েন্টিফিক রাইটিং এর ল্যাটেকটা খুব কাজে লাগবে। ঠিক আছে, এটা খুবই কাজের জিনিস। তো এটারও একটা কোর্স আছে আমাদের এসএসসি 2 মেজর ল্যাটেক, মানে ল্যাটেকের ব্যাচ 2। তো এটারও প্রাইস তোরা নিশ্চয়ই জানিস 700 টাকা, কিন্তু এখন একটা 30% অফ চলছে, তো তোরা 490-তে ফুল কোর্স পেয়ে যাবি। তো কিন্তু আমার যেটা মনে হয় তোদের জন্য একটা কম্বো অফ আছে, যেটা এসএসসি 2 মেজর সায়েন্টিফিক রাইটিং ল্যাটেক প্লাস ডিএসসি 2 কোর্সের জন্য যারা ফিজিক্স মেজর স্টুডেন্ট আছিস। আর মাইনর স্টুডেন্টদের ক্ষেত্রে শুধুমাত্র এমডিসি 2 পেপারটা নিলেই কাজে হবে, কিন্তু যারা মেজর আছিস তাদের ক্ষেত্রে এই দুটোর কম্বোটা নিয়ে আশা করি সুবিধাজনক হবে। তো এক্সাক্ট প্রাইস হচ্ছে 3250, কিন্তু এখন ওরা 13% অফ চলছে। তো তোরা 2828 অর্থাৎ 2828 টাকায় ফুল কোর্সটা পেয়ে যাবি। ওকে, একটা টাইম 2828 টাকা দিলে পরবর্তীতে তোদের পেমেন্ট করতে হবে না, আর এটা কোনো মান্থলি ফিস নয়, একটা টাইমই দিতে হবে। তারপর তোদের এক্সাম ডে পর্যন্ত ফুল কোর্সে তোদের ভ্যালিড থাকবে। তোরা এখানে এক্সাম, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, এভরিথিং প্রিমিয়াম ফিচার পাবি। মোট 4 জন মিলে জিনিসটা খুব সুন্দরভাবে ডিটেলসে পড়াবেন। ঠিক আছে, তো তোদের কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারিস। আমি জিনিসও ধরে ধরে বললাম। তো এটাই হলো তোদের লাস্ট ক্লাস ফর কোর PH2 কোর্স, অ্যান্ড অলসো লাস্ট ক্লাস ফর CU PHSA 2 অর্থাৎ CU DSC 2 or MDC 2 পেপারে lecture 2 and the final free live session. Okay, so thank you everyone. Sojit, you may proceed now. থ্যাংক ইউ অপূর্ব। তাহলে আমি শুরু করছি। স্ক্রিনটা শেয়ার হয়েছে, সবাই মানে দেখতে পাচ্ছিস তো? Yes sir. আচ্ছা, ইয়েস স্যার। তাহলে মানে আমার যে পার্টটা পড়েছে পড়ানোর সেটা হচ্ছে লরেঞ্জ ফোর্স আর ম্যাগনেটোস্ট্যাটিক্স, এই দুটো পার্ট আমার আছে আর কি। আর এই ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্টটা ওই অর্পণ পড়াবে, ও আমাদের আইআইটি খড়গপুরেরই, ও পড়াবে। তো এই যে পার্টটা যেটা রয়েছে সিলেবাসটার মধ্যে তোদের যে বইগুলো লাগবে সেটা প্রথমে বলে নিচ্ছি। বই লাগবে হচ্ছে এই লেখা আছে এখানে যে তোর ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, বি ঘোষ, আর হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, ডি চট্টোপাধ্যায়, পিসি রক্ষী, ফাইনম্যান লেকচার্স ভলিউম 2, আর ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স বাই ডিজে গ্রিফিথস। এবার আমি যেটা ফলো করছি মেনলি এই ডিজে গ্রিফিথসের বইটা, আর বি ঘোষের যে ম্যাগনেটিজম মানে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের যে বইটা রয়েছে, এই দুটো বই থেকে আমি মেনলি ফলো করে পড়াবো। তো তোরা এই বই দুটো মোটামুটি মানে সঙ্গে রাখার চেষ্টা করি, সেগুলো থেকেই কোশ্চেন মানে প্রশ্ন বা প্রবলেম যেগুলো সেগুলো এখান থেকেই সাধারণত করাবো আর কি। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোর এই লরেঞ্জ ফোর্সের মানে একটুখানি খুব ছোট একটা টপিকই পড়াবো,
সেটা হচ্ছে এই force on a moving charge in simultaneous electric and magnetic fields, force on a current carrying conductor in a magnetic field, আর trajectory of charged particles in uniform electric field. এবার তোদের এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলেছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কথা কিছু লেখেনি। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ট্র্যাজেক্টরি অফ চার্জ পার্টিকেল এটা কিছু লেখেনি, কিন্তু আমার মনে হয় ওটাও বলা উচিত ছিল। তো সেটা আমি পরে বলবো আর কি, পরের লেকচারে যেটা বলবো আর কি। তো তোরা তো মোটামুটি প্রত্যেকে ক্লাস 12-এ কিছুটা করে পড়েছিস নিশ্চয়ই, মানে ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব এগুলো তো খানিকটা করে পড়েছিস নিশ্চয়ই। তো তোরা তো নিশ্চয়ই জানিস যে মানে চুম্বক ধর্ম কোনগুলোর ক্ষেত্রে কোন মানে কোন মেটেরিয়ালগুলো চুম্বক ধর্ম দেখায় নিশ্চয়ই জানিস, যে কোবাল্ট, নিকেল, আয়রন এগুলো সাধারণত চুম্বক ধর্ম দেখায়, কারণ এদের আর কি ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে, পার্মানেন্ট ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে। তো আর তারপর তাছাড়া তোরা তো নিশ্চয়ই দণ্ডচুম্বক বা বার ম্যাগনেটও নাম শুনেছিস নিশ্চয়ই। তো এই যে এই চুম্বক পদার্থ বা চৌম্বক পদার্থ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা মানে কমন জিনিস, সেটা হচ্ছে যে আমাদের অনলি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি করে সেটা কিন্তু ইলেকট্রিক কারেন্ট। কেননা এই যে আমরা যে দণ্ডচুম্বকটা বলছি, দণ্ডচুম্বকটার তো ধর সাউথ পোল, নর্থ পোল এই দুটো থাকে, কিন্তু এটা তো আমাদের মানে সাদা চোখে দেখে তো মনে হয় না যে এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো করছে, কিন্তু আমরা তোরা নিশ্চয়ই পড়েছিস আশা করি, বা এটা আমরা পরেও বলবো, যে ধর সলিনয়েডটা তো একটা সিলিন্ড্রিক্যাল একটা মেটেরিয়াল, তার গায়ে আর কি ওয়্যার জড়ানো থাকে এবং সেখান দিয়ে কারেন্ট ফ্লো করে যায়। তো সেই সলিনয়েডটাও আমরা কিন্তু বলতে পারি দ্যাট সলিনয়েড ইজ কম্পারেবল অর ইকুইভ্যালেন্ট টু দ্যাট বার ম্যাগনেট। মানে বার ম্যাগনেটটা যেরকম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে বা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে, যে বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যেমন হয় আর কি, সেরকম সলিনয়েডের ক্ষেত্রেও আমরা ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো সেরকম পাবো। তো সেই জন্য আমরা এটা বলতে পারি যে সেই সলিনয়েডটা হচ্ছে ওই বার ম্যাগনেট বা দণ্ডচুম্বকের সমতুল্য। তো সেখানে যেহেতু সলিনয়েডের মধ্যে কারেন্ট ফ্লো করছে, তো সেই জন্য আমরা বলতে পারি যে এই ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ ইলেকট্রিক কারেন্টটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টির ক্ষেত্রে প্রধান উপাদান। অনলি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইলেকট্রিক কারেন্ট। আর আমরা যে তোরা তো নিশ্চয়ই আগেও তো পড়েছিস নিশ্চয়ই, যে ধর ম্যাগনেটিক ফিল্ড যে ভেক্টরটা, ওটা তো আমরা সাধারণত জানিস নিশ্চয়ই বি ভেক্টর দিয়ে প্রকাশ করি। তো এটাকে সাধারণত অনেক রকম নাম দিয়ে বলা হয়, যেমন ধর ম্যাগনেটিক ইন্ডাকশন, তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অর সিম্পলি ম্যাগনেটিক ফিল্ড, এইরকম এগুলো দিয়ে এই নামগুলো আর কি বলা হয় আর কি। তো এটা গেল একটা। এবার আমরা যেটা বলবো, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে যেমন দেখেছি যে স্ট্যাটিক চার্জ মানে যে চার্জগুলো স্থির অবস্থায় আছে তারা যেমন তোর ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারে, তেমনি আমরা দেখবো কি না ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে যে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড সেটা প্রডিউস করার জন্য আমাদের স্টেডি কারেন্ট বলে একটা জিনিস, মানে স্টেডি কারেন্ট মানে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট যেটা সেটাকে স্টেডি কারেন্ট হতে হবে, তাহলে সেটা ম্যাগনেটিক স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটোস্ট্যাটিক্স যেটা বলছি সেটা প্রডিউস করবে। স্টেডি কারেন্ট জিনিসটা কি? স্টেডি কারেন্ট জিনিসটা হচ্ছে যে যেমন এখানে ধর লেখা আছে যে এ কন্টিনিউয়াস ফ্লো দ্যাট হ্যাজ বিন গোয়িং অন ফরএভার উইথাউট চেঞ্জ অ্যান্ড উইথাউট চার্জ পাইলিং আপ এনিহোয়ার। মানে আমরা তো জানি কারেন্ট কি, কারেন্ট মানে হচ্ছে চার্জের ফ্লো, মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লো অফ চার্জ, মানে ডিকিউ বাই ডিটি হচ্ছে আমাদের আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, মানে কারেন্ট ফ্লো পার টাইম, এটাকে আমরা সাধারণত কারেন্ট চার্জ ফ্লো পার টাইম, সেটাকে আমরা সাধারণত কারেন্ট বলে থাকি। তো এবার আমরা এখানে কি বলছি, স্টেডি কারেন্টের ক্ষেত্রে উইথাউট চার্জ পাইলিং আপ এনিহোয়ার, মানে কোথাও চার্জ কিন্তু জমা হবে না, মানে চার্জ যতটা এন্টার করবে ঠিক ততটা চার্জই বেরিয়ে যাবে, মানে চার্জটা কিন্তু কোনো ওয়্যারের মধ্যে মানে কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তো সেই কারেন্টটার মধ্যে সেই তারের মধ্যে কোনো স্থানে কিন্তু চার্জ মানে চার্জের সোর্স বা সিঙ্ক এরকম কিন্তু কিছু থাকবে না। তো সেই জন্য আমরা যেটা পাচ্ছি এখানে যে স্টেডি কারেন্টের কন্ডিশনের জন্য আমরা পাচ্ছি যে ডেল রো ডেল টি ইকুয়াল টু 0, মানে যে ভলিউম চার্জ ডেনসিটি সেইটার কোনো টাইমের সঙ্গে কোনো চেঞ্জ হবে না, টাইমের রেসপেক্ট ওটা কনস্ট্যান্ট, ভলিউম চার্জ ডেনসিটি মানে রোটা যেটা সেটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, যেটা ধর এখানে লেখা রয়েছে। তো এবার আর একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে ধর ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা আমি জানি না তোরা পড়েছিস কিনা, তোদের ফ্লুইড ডাইনামিক্সে যেটা ছিল ফার্স্ট সেমিস্টারে খানিকটা ছিল আর কি। তো যাই হোক, সেটা আমি বলছি এখানে যে ইকুয়েশন অফ কন্টিনিউটি যেটা বলছে, ইকুয়েশন অফ কন্টিনিউটিটা সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে চার্জ কনজারভেশনকে বোঝায়। তো সেটা হচ্ছে এইরকম, ডাইভারজেন্স অফ জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। তো ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা যেটা পাচ্ছি, ধর আমরা এখানে দেখলাম যে ডেল রো ডেল টি ইকুয়াল টু 0, মানে আমাদের কোনো
চার্জের কোনো সিঙ্ক বা ফোর্স নেই, বা চার্জটার কোনো টাইমের রেসপেক্টে ভেরিয়েশন নেই। তো চার্জটা ইনফিনিটির জন্য যদি কোনো টাইমের রেসপেক্টে ভেরিয়েশন না থাকে, তাহলে আমরা কি পাবো না, আমরা তাহলে এই যে ডাইভারজেন্স অফ জে, যেখানে জেটা হচ্ছে সারফেস কারেন্ট ডেন্সিটি, তো সেইটা আমরা কি পাবো না, এখানে ডেল রো ডেল টিটা তো জিরো, তাহলে আমরা পাবো হচ্ছে যে ডাইভারজেন্স অফ জে, সেইটা হচ্ছে আমরা জিরো পাবো। বা আমরা যেটা বলতে পারি যে যদি আমরা যেটাকে একটা ক্লোজ সারফেসের উপরে ইন্টিগ্রেট করি, মানে যেমন ধর তোরা নিশ্চয়ই ক্লাস 12-এ পড়েছিস গফের মানে গাউসের সূত্র, যেটা ইলেকট্রিক ফিল্ডের মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে, যে কি হয় না, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট টিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো সেই রকম এবার এখানে যেটা করছে, এখানে আমরা গফের ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে পারি আর কি। যেমন ধর যে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এটা ছিল ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। এবার সেইটাকে আমরা গফের ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে কি করতে পারি না, ওই ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএসটাকে আমরা লিখতে পারি যে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ জে ডিভি। ডিভিটা হচ্ছে তোর ভলিউম এলিমেন্ট। এবার ক্লোজ সারফেসটা কি না, ক্লোজ সারফেস হচ্ছে যে কোনো একটা মানে কোনো একটা যে সারফেসটা কোনো একটা ভলিউম দিয়ে আবদ্ধ, মানে আমরা ধর একটা সেক্ষেত্রে একটা স্ফিয়ারের কথা বলতে পারি, একটা মানে একটা সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা ধর যে কোনো একটা যদি একটা সারফেস নিই, তো সেই সারফেসটা হচ্ছে একটা ক্লোজ সারফেস, কেননা ওই সারফেসটা যে স্ফিয়ারের ভলিউম ওইটা দিয়ে তো এনক্লোজড আছে আর কি। তো সেই রকম যদি আমরা এই ধর এই ইকুয়েশনটা মানে ডেল ডট মানে ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু জিরো যেটা রয়েছে, সেখানে যদি আমরা এবার এটাকে যদি ভলিউম ইন্টিগ্রাল করি আর কি, তো সেখানে আমরা তাহলে কি করতে পারবো, এখানে তো আমরা তাহলে ওই গাউসের ডাইভারজেন্স থিওরেম বা গফ ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে পারলে, তাহলে আমরা পাবো হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ জে ডট টিএস ইকুয়াল টু জিরো। তো স্টেডি কারেন্টের প্রপার্টি মানে স্টেডি কারেন্টের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের প্রপার্টি, যে আমাদের যে ফ্লাক্সটা আর কি, কারেন্টের যে মানে কারেন্ট ডেন্সিটি ভেক্টরের যে ফ্লাক্সটা সেটা জিরো হবে, বা ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু জিরো, যেটাকে বলছে লোকাল কনজারভেশন অফ চার্জ। তো এটা গেল হচ্ছে আমাদের স্টেডি কারেন্টের কনসেপ্ট। এরপরে তোদের যেটা ছিল, তোদের বলেছে যে ফোর্স অন এ মুভিং চার্জ ইন সাইমালটেনিয়াস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তো সেটা বলি। এবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা চার্জ মুভ করে যায়, তাহলে তার উপরে কি ফোর্স কাজ করবে। তো এখানে যেটা বলছি যে ম্যাগনেটিক ফিল্ড ক্যান এক্সার্ট ফোর্স অন এ মুভিং চার্জ, মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা চার্জ যদি ফ্লো করে যায়, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটা ওই চার্জটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে। এবার এখান থেকে কি আমরা ওই ফোর্সটা যদি আমরা মেজার করতে পারি, ফোর্সটা মেজার করলে আমরা সেইখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকেও মেজার করতে পারবো। তো এটা হচ্ছে ম্যাগনেটিক কোনো একটা রিজিয়ানে কতটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা মেজার করার একটা উপায় হচ্ছে এরকম, যে আমরা যদি ওই রিজিয়ানের মধ্যে দিয়ে একটা চার্জকে পাঠাই, তাহলে সেই চার্জটার উপরে যদি মানে ওই ম্যাগনেটিক ফিল্ডটা কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে সেই ফোর্সটা থেকে আমরা ওই মানে ওই রিজিয়ানে কি ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা আমরা মেজার করতে পারবো। তো আমরা যদি ধর এরকম একটা, এটা তোরা আশা করছি তোরা ক্লাস 12-এ পড়েছিলিস খানিকটা, যে লরেন্জ ফোর্স, যেটা যে ম্যাগনেটিক ফোর্স অন এ চার্জ কিউ মুভিং উইথ ভেলোসিটি ভি ইন এ ম্যাগনেটিক ফিল্ড বি। মানে একটা চার্জ কিউ চার্জ, যে যদি ওর ভেলোসিটিটা ভি হয় আর ও যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বিতে মানে মুভ করে যায়, তাহলে সেই চার্জটার উপরে এই অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে এই এফএম দিয়ে আমরা বোঝাচ্ছি যে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে, সেটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এবার এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ফোর্সটার একটা ভ্যালু থাকবে, মানে নন জিরো হবে তখনই না যদি এই ভি আর বি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, বা এরকম বলতে পারি যে ভি আর বি এর যে ক্রস প্রোডাক্ট সেটা যদি নন জিরো হয়, মানে কোনো একটা কম্পোনেন্ট যদি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, ভি আর বি এর কোনো একটা কম্পোনেন্ট যদি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তখনই আমরা এই ম্যাগনেটিক ফোর্সটা নন জিরো পাবো। এবার যদি ভি এর ডিরেকশন মানে ভি ভেক্টরের ডিরেকশন আর বি ভেক্টরের ডিরেকশন দুটোই যদি একই দিকে হয়, তাহলে তোরা নিশ্চয়ই জানিস ভেক্টরের ক্রস প্রোডাক্টের রুল অনুযায়ী তাহলে সেটা জিরো হয়ে যাবে। তাহলে তখন আমরা কি পাবো না, তখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স ওই চার্জটার উপরে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা কি পাবো, জিরো পাবো। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে প্রপার্টি সেটা অনুযায়ী তোরা নিশ্চয়ই জানিস যে ক্রস প্রোডাক্ট করে যে মানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে আমরা একটা ভেক্টর পাই, এবং যে ভেক্টরটা পাই সেই ভেক্টরটা কিন্তু ওই যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছি সেই দুটো ভেক্টরের মানে দুটোর সঙ্গেই কিন্তু পারপেন্ডিকুলার হয়। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এই এফ এম যেটা মানে ম্যাগনেটিক ফোর্স ভেক্টর যেটা, সেটা এই যে ওর চার্জটার যে ভেলোসিটি সেটার উপরে সেটার সঙ্গে পারপেন্ডিকুলার, এবং যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর সেটার সঙ্গে পারপেন্ডিকুলার। তো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স ওই চার্জটার উপরে
কতটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। এবার আমাদের এটা গেল হচ্ছে শুধু ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এরকম একটা রিজিয়নের মধ্য দিয়ে যদি আমরা চার্জটাকে পাঠাই তাহলে সেই চার্জটার উপরে কত ফোর্স কাজ করবে সেটা। এবার যদি ওই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সাইমালটেনিয়াস একটা ইলেকট্রিক ফিল্ডও থাকে, মানে যেটা বলছে ইন প্রেজেন্স অফ সাইমালটেনিয়াস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দ্য নেট ফোর্স অন কিউ ইজ গিভেন বাই। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ডও থাকে ম্যাগনেটিক ফিল্ডও থাকে তাহলে একটা তো নেট ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স কাজ করবে প্লাস ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ফোর্স কাজ করবে, এবং সেই দুটোর যে সুপারপজিশন সেইটা করলে আমরা টোটাল ফোর্সটা পাবো বা নেট ফোর্সটা পাবো। তো সেটা যদি আমরা দেখি তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা চার্জের ওপরে কি ফোর্স কাজ করে নিশ্চয়ই জানিস, যদি ইলেকট্রিক ফিল্ড ই হয় আর যদি চার্জটা যদি আধানটা কিউ হয় তাহলে ইলেকট্রিক ফোর্স যেটা সেই চার্জটার উপরে কাজ করা হচ্ছে কিউ ইন্টু ই ভেক্টর। সেটা হচ্ছে তোর ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স যেটা সেটা তো আগেই বললাম, এটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে সেই দুটোর আমার সুপারপজিশন করতে হবে, মানে যোগ করতে হবে, সেই দুটো যোগ করলে আমরা নেট ফোর্সটা পাবো। যে নেট ফোর্স তাহলে সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স প্লাস ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স, অর্থাৎ কিউ ইন্টু ই ভেক্টর প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি ভেক্টর। তো সেটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে এইটা, যে টোটাল নেট ফোর্স সেটা হচ্ছে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর প্লাস ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, বা কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এটা হচ্ছে আমাদের যে নেট ফোর্স আর কি। কোনো একটা রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই রয়েছে, এবং সেই রিজিয়নের মধ্য দিয়ে কোনো একটা চার্জকে যদি আমরা পাঠাই উইথ ভেলোসিটি ভি, তাহলে সেই চার্জটার উপরে যে নেট ফোর্স কাজ করবে সেইটা হচ্ছে এইটা, যে এফ ভেক্টর সেটা হচ্ছে কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে লরেঞ্জ ফোর্স। তো তোদের প্রথম যে পার্টটা ছিল এই ফোর্স মানে মুভিং চার্জ ইন সাইমালটেনিয়াস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এইটা তোদের লরেঞ্জ ফোর্সটার কথাই বলা হয়েছে আর কি, লরেঞ্জ ফোর্সটার কথাই বলতে বলেছে। তো এটা গেল হচ্ছে আমাদের লরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্সের এটা হচ্ছে আমাদের যে মানে কি বলবো, এটা হচ্ছে এক্সপ্রেশনটা আর কি। এবার আমরা তাহলে একটা প্রবলেম আলোচনা করি। আচ্ছা, এটা কি মোটামুটি বোঝা গেল? কেউ একটা রেসপন্স করে বল। ইয়েস স্যার। আচ্ছা, তো তাহলে একটা প্রবলেম আমরা বলি। ধর এরকম একটা বলছে যে if a particle of charge q enters a magnetic field b along x axis with speed v, তার মানে কি বলছে না, একটা পার্টিকেল যার চার্জ হচ্ছে কিউ, ও একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করছে এক্স অ্যাক্সিস বরাবর উইথ স্পিড ভি। তার মানে ওর ভেলোসিটি যেটা রয়েছে, ওই ভেলোসিটি ডিরেকশনটা রয়েছে এক্স এক্স অ্যাক্সিস বরাবর, মানে ওর ভেলোসিটি ভেক্টরটা যদি আমরা লিখি তাহলে সেটা হবে হচ্ছে ভি আই ক্যাপ। তারপর বলছে ওই চার্জটার উপরে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে কিউ ভি বি বাই টু মাইনাস জে ক্যাপ প্লাস রুট থ্রি কে ক্যাপ। তার মানে যদি ওই চার্জটা যদি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি নিয়ে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করে, তাহলে তার উপরে যে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এইটা কিউ ভিবি বাই টু মাইনাস জে ক্যাপ প্লাস রুট থ্রি কে ক্যাপ। এখানে কিন্তু একটা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে পারি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোর শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, মানে এখানে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তো ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে তাহলে আমাদের শুধুমাত্র যে ম্যাগনেটিক ফোর্সের যে ফর্মুলা আর কি, মানে কিউ ইন্টু ভি ক্রস পি, সেইটাই আমরা শুধু ইউজ করব। তাহলে সেটাই শুধু ইউজ করবো। এবার এটা হলো প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় একটা কন্ডিশন বলছে, কি বলছে না, বলছে বাট ইফ ইট এন্টার্স অ্যালং ওয়াই অ্যাক্সিস উইথ সেম স্পিড। যদি তারপর বলছে যদি চার্জটা প্রথমে বলেছিল এক্স অ্যাক্সিস বরাবর এন্টার করছে, এবার বলছে ওরা যদি এক্স অ্যাক্সিস বরাবর এন্টার না করে ওয়াই অ্যাক্সিস বরাবর এন্টার করে, মানে ওর ভেলোসিটিটা এখন যদি হয় ওয়াই অ্যাক্সিস ওয়াই ডিরেকশন বরাবর, মানে ওর ভেলোসিটি ভেক্টরটা এখন তাহলে হচ্ছে কি না ভি ভেক্টর সমান ভি জে ক্যাপ। তাহলে কি বলছে, তাহলে ওই চার্জটার উপরে যে ফোর্স কাজ করবে ম্যাগনেটিক ফোর্স সেটা হচ্ছে কিউ ভিবি বাই টু জে ক্যাপ। তাহলে ওই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ওর ভেলোসিটি থাকে তাহলে তার উপরে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এইটা দিয়ে বলছে ফাইন্ড বি, মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা ওইটা বার করতে হবে। তো এখানে আমাদের উত্তরটা দেখছিস দেওয়া রয়েছে। তো প্রশ্নটা কি বললাম এটা কি বোঝা গেল, কি কি বার করতে হবে, মানে কি বলতে চাইছে সেটা কি বোঝা গেল প্রশ্নটাতে? কেউ একটা বল রেসপন্স করে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে দুটো কেস কনসিডার করতে বলছে। একটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর একবার ভেলোসিটি রয়েছে তার জন্য একটা ফোর্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একবার ভেলোসিটি রয়েছে তার জন্য একটা ফোর্স। এবার আমাদের যে বি ভেক্টর, এবার আমরা তাহলে কি করবো, আমরা ধর বি ভেক্টর বার করতে বলছে, তাহলে বি ভেক্টরটাকে আমরা
একটা জেনারেল ফর্ম ধরে নেবো যেখানে ভি ভেক্টরটা সব রকম মানে সব কটা কম্পোনেন্ট আছে আর কি, মানে আই ক্যাপেরও যে আই ক্যাপেরও একটা কোএফিসিয়েন্ট রয়েছে, জে ক্যাপেরও কোএফিসিয়েন্ট রয়েছে, কে ক্যাপের কোএফিসিয়েন্ট, তার মানে বি ভেক্টরটা আর কি এক্স ওয়াই জেড তিন দিক বরাবরই কম্পোনেন্ট রয়েছে। তো সেটা যদি আমরা ধরি তাহলে প্রথম কেসটা যেটা বলছে, প্রথম কেসে বলছে ভি ভেক্টর সমান ভি আই ক্যাপ, আর ফোর্সটা আমাদের বলে দিয়েছে কিউ ভিবি বাই টু মাইনাস জে ক্যাপ প্লাস রুট থ্রি কে ক্যাপ। এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে আমরা ম্যাগনেটিক ফোর্সের যে ফর্মুলা সেটা যদি আমরা বসাই তাহলে কি না, ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এবার আমরা তাহলে ক্রস প্রোডাক্টটা করতে হবে। আমরা তো ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশনটা জানি, আর আমরা ভেলোসিটিও জানি, শুধু আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের অজানা। আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে এই কোএফিসিয়েন্টগুলো রয়েছে আর কি, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট আর কি, সেইগুলো আমাদের বার করতে হবে, মানে বি1 বি2 বি3 এই তিনটে আমাদের বার করতে হবে। এই তিনটে যদি আমরা বার করতে পারি তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে যাবো। তো প্রথমে যেটা বলছে যে তাহলে ক্রস প্রোডাক্টটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে না, ভি আই ক্যাপ ক্রস বি1 আই ক্যাপ প্লাস বি2 জে ক্যাপ প্লাস বি3 কে ক্যাপ। এবার তোরা নিশ্চয়ই জানিস ভেক্টরের ক্রস প্রোডাক্টের রুল অনুযায়ী যে আই ক্যাপ প্লাস আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি আমরা করি তাহলে সেটা কি হবে না, জিরো হবে। আর আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কে ক্যাপ, আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে মাইনাস জে ক্যাপ। তো সেটাই করা হয়েছে পরের লাইনে। পরের লাইনে কি হয়েছে, এখানে আমরা যদি ভিটা কমন নিই, ভিটা কমন নিলে তাহলে এখানে থাকছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে বি টু কে ক্যাপ, আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে মাইনাস জে ক্যাপ, তাহলে এখানে হচ্ছে মাইনাস বি থ্রি জে ক্যাপ। এটা হলো, আমরা এটা পেলাম। এবার আমরা কি করবো না, এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই আরএইচএস অ্যান্ড এলএইচএস এই দুটোতে যে ভেক্টরের ডিরেকশনগুলো ইউনিট ভেক্টরগুলো রয়েছে, ইউনিট ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করবো। তো আরএইচএস এ এলএইচএস এ কি কি ইউনিট ভেক্টর রয়েছে, এখানে রয়েছে জে ক্যাপ আর কে ক্যাপ। তেমন আরএইচএস এও যেটা রয়েছে, আরএইচএস এও ইউনিট ভেক্টর রয়েছে কে ক্যাপ আর জে ক্যাপ। তো এবার যদি আমরা কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি, জে ক্যাপ আর কে ক্যাপের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে আমরা পাচ্ছি বি টু ইকুয়াল টু রুট থ্রি বি বাই টু আর বি থ্রি সমান বি বাই টু। তার মানে আমরা যে জেনারেল ফর্মটা ধরেছিলাম আর কি ম্যাগনেটিক ফিল্ডে, বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ, তো সেখান থেকে আমরা এই প্রথম কেসটা কনসিডার করে বি টু আর বি থ্রি এই দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম, বি টু অ্যান্ড বি থ্রি এই দুটো পেয়ে গেলাম। এবার আমাদের আর একটা দরকার কি না, বি ওয়ানটা আমাদের দরকার, বি ওয়ানটা জানতে হবে। তো সেটার জন্য আমাদের যে 2 নম্বর কেস যেটা বলছে, 2 নম্বর কেসটা কনসিডার করতে হবে। 2 নম্বর কেসটা কি বলেছে না, যদি ভেলোসিটিটা ডিরেকশন অ্যালং ওয়াই অ্যাক্সিস হয়, মানে ভি জে ক্যাপ যদি হয়, তাহলে তার উপরে ফোর্স যেটা কাজ করবে ম্যাগনেটিক ফোর্স সেটা হচ্ছে কিউ ভিবি বাই টু জে ক্যাপ। তাহলে সেখানে আমরা যদি সেকেন্ড কেসটা কনসিডার করি, সেকেন্ড কেস যেটা রয়েছে সেটা হচ্ছে ধর এখানে বলছে যে ভেলোসিটির ডিরেকশনটা রয়েছে হচ্ছে জে ক্যাপ বরাবর, ভেলোসিটি ডিরেকশন জে ক্যাপ বরাবর, আর ম্যাগনেটিক ফোর্স তো আমরা জানি ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনও জে ক্যাপ বরাবর। তো এবার যদি আমরা ওখানে ওই ম্যাগনেটিক লরেন্স ফোর্সের যে এক্সপ্রেশনটা যদি বসাই তাহলে আমাদের কি করতে হবে না, এফ ভেক্টর সমান কিউ ইন্টু ভি ক্রস বি। এবার এখানে ভিটা হচ্ছে ভি জে ক্যাপ, মানে ভি ভেক্টর সমান ভি জে ক্যাপ, আর বি ভেক্টর তো জানি বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। এবার সেরকম আমরা যদি আবার ক্রস প্রোডাক্ট করি, এখানে তো আমরা এটা জানি এলএইচএস এ যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সটা, সেটা তো আমরা জানি। এবার আমরা যদি আবার ক্রস প্রোডাক্ট করি তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কি হবে, মাইনাস কে ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে 0, আর জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আই ক্যাপ। তো সেটা যদি আমরা করি তাহলে পরের লাইনে আমরা এরকম পাচ্ছি মাইনাস বি ওয়ান কে ক্যাপ প্লাস বি থ্রি আই ক্যাপ, আর এখানে কিউ ভিবি রয়েছে। এবার এখানে কিউ ভি আর কিউ ভি ক্যান্সেল করে দিতে পারি। তো ওটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আবার যদি আমরা আগে যেমন করেছিলাম সেরকম যদি ওই ইউনিট ভেক্টরগুলোর কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করি বোথ সাইড আরএইচএস এন্ড এলএইচএস এ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে আমরা দেখছি শুধু এলএইচএস এ রয়েছে শুধু জে ক্যাপ ইউনিট ভেক্টর, কিন্তু আরএইচএস এ রয়েছে কে ক্যাপ ইউনিট ভেক্টর আর আই ক্যাপ ইউনিট ভেক্টর। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বি ওয়ানটা বার করতে হবে, বি টু আর বি থ্রি আমরা জেনে গেছি। তাহলে আমাদের কি করতে হবে না, কে ক্যাপ যে ইউনিট ভেক্টরটা রয়েছে সেই ইউনিট ভেক্টরের কোএফিসিয়েন্ট ইকুয়েট করতে হবে বোথ সাইডে। এবার এখানে তো এলএইচএস এ দেখছিস কে ক্যাপের কোনো কোএফিসিয়েন্ট নেই, কে ক্যাপ ইউনিট ভেক্টরের কোএফিসিয়েন্ট 0। তাহলে আমরা কি পাচ্ছি, যদি দিকের কোএফিসিয়েন্ট ইকুয়েট করি কে ক্যাপের তাহলে আমরা পাচ্ছি বি ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা তাহলে প্রত্যেকটা যে কম্পোনেন্টগুলো আর কি, প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা জেনে গেলাম। আমরা বি ওয়ান ইকুয়াল টু 0 পেলাম, আর বি টু সমান পেয়েছিলাম হচ্ছে রুট থ্রি বি বাই টু, আর বি থ্রি সমান পেয়েছিলাম বি বাই টু। তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা সেটা আমরা পেয়ে যাবো। সেটা হচ্ছে এরকম, বি ভেক্টর সমান বি বাই টু যদি আমরা কমন নিই তাহলে সেটা হবে হচ্ছে রুট থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে যেটা বার করতে বলেছিল আমাদের বি ভেক্টরটা, তাহলে সেটা আমরা দেখে নিই ওটা উত্তরটার সঙ্গে মিললো কিনা। সেটা উত্তরটা সঙ্গে মিলেছে, বি ভেক্টরের এখানে যেটা উত্তর দেওয়া সেটা বি বাই টু রুট থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আমরা যেটা পেলাম
সেটা হচ্ছে তোর b/2 √3 j cap প্লাস k cap। তাহলে উত্তরটা মিলেছে। তাহলে এটা একটা প্রবলেম, এটা একটা টাইপের প্রবলেম গেল। এবার তোরা যেটা করবি, তোরা ধর এরকম বিহোস বা আরো যদি তোদের কাছে কোনো বই, অন্য কোনো বই থাকে, তো তোরা সেখান থেকে দেখবি যে এরকম টাইপের আর কি প্রবলেম আছে। এবার এটা আমি একটা টাইপ বললাম, এরকম এই টাইপের আরো প্রবলেম থাকতে পারে। ধর এখানে তোর নিউমেরিক্যাল ভ্যালুগুলো পাল্টে দিল সেরকম, কিন্তু প্রসেসটা একই হবে। তো তোরা সেগুলো একটু নিজেরা প্র্যাকটিস করতে পারিস। আচ্ছা, এটা কি তাহলে মোটামুটি বোঝা গেছে? তোরা তুই একটা রেসপন্স করে বল। হ্যালো। হ্যাঁ স্যার, বুঝে গেছে। আচ্ছা, তো এটা একটা টাইপের প্রবলেম গেল। এবার তারপর আর একটা প্রবলেম যেটা দিয়েছি, সেটাও একটা প্রবলেম রয়েছে, সেটাও একই রকম টাইপের, প্রায় একই টাইপের। সেখানে কি বলছে না, বলছে এ ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর, সেটা বলে দিয়েছে যে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ। এখানে টি যেটা, সেটা হচ্ছে টেসলা, মানে ম্যাগনেটিক ফিল্ডের একটা ইউনিট। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা আমরা পরে এখানেই বলবো, আর মানে কিছুক্ষণ বাদেই বলছি আর কি, আরো একটা ইউনিট আছে, তো সেটা আমরা বলবো। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বলে দিচ্ছে যে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ টেসলা। আর একটা বলছে কি না, অ্যান আননোন ইলেকট্রিক ফিল্ড ই। এবার এখানে যেটা দেখছিস, আগের যে প্রবলেমটা বললাম, সেখানে কিন্তু শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড ছিল। এবার এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক ফিল্ড দুটোই রয়েছে। তো এটা কিন্তু আমাদের যে টোটাল ফোর্সটা, মানে আমাদের যে লরেঞ্জ ফোর্স আর কি, সেইটা কাজ করবে, মানে যেটা হচ্ছে কিউ ইন্টু ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, এইটা কাজ করবে। তো বলছে অ্যান আননোন ইলেকট্রিক ফিল্ড ই এক্সিস্ট ইন এ রিজিয়ন। তারপর বলছে ইফ অ্যান ইলেকট্রন মুভিং উইদিন দ্যাট রিজিয়ন উইথ ভেলোসিটি ভি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু 3 i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ মিটার পার সেকেন্ড। এবার এখানে তোর ইলেকট্রনটা ওই রিজিয়নটার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে ওই ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দুটোই রয়েছে। আর ভেলোসিটিটাও বলে দিচ্ছে এখানে। বলছে এক্সপিরিয়েন্স নো ফোর্স। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে প্রবলেমটা করার ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের হিন্ট। এক্সপিরিয়েন্স নো ফোর্স, দেন ক্যালকুলেট ই, মানে আমাদের ওই ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যেটা হচ্ছে আননোন ভেক্টর, সেটা আমাদের বার করতে হবে। তো এটা আমাদের যেটা বলছে এখানে কি না, এখানে নো এক্সপিরিয়েন্স নো ফোর্স বলছে। তাহলে এটা মানে কিরকম ভাবে করা যেতে পারে? কেউ একটা আনমিউট করে যদি বলিস, তাহলে মানে অন্তত চেষ্টা কর কিরকম ভাবে করা যেতে পারে, কেউ একটা বলার চেষ্টা কর, আনমিউট কর। কিভাবে করবো? এখানে আমাদের টোটাল যে ফোর্সটা মানে কাজে লাগবে, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স, মানে কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস ভি, এই দুটো ফোর্স কাজ করছে এখানে। এবার এখানে বলছি এক্সপিরিয়েন্স নো ফোর্স, তাহলে এটা একটা হিন্ট। তাহলে সেটা যদি হয়, তাহলে আমরা কি করে এটার অ্যাপ্রোচটা হবে, এই মানে প্রবলেমটা, তাহলে অ্যাপ্রোচটা কিরকম হবে? তুই একটা আনমিউট করে বল, অসুবিধা কিছু নেই। তোরা যদি ভুলও বলিস সেটাও বল, মানে ভুল বললে লজ্জার কিচ্ছু নেই, চেষ্টা করো। স্যার নো ফোর্স মানে টোটাল ফোর্স 0 হবে। হুম। তার মানে ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স আর ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স ওই দুটো ইকুয়াল হবে, জাস্ট সাইনটা অপোজিট হবে। আচ্ছা, হ্যাঁ একদম ওরকম ভাবে করতে হবে। তো সেটাই ও যেটা বললো। তো এখানে আমাদের তাহলে কি করতে হবে না, আমাদের প্রথমে ভি ক্রস বিটা বার করতে হবে। মানে ও যেটা বললো সেটা হচ্ছে যে এফ টোটাল ফোর্স যেটা, সেটা হচ্ছে 0। টোটাল ফোর্স যদি 0 হয়, তার মানে কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, সেটা 0। এবার কিউটা তো দুটোতেই আছে, তাহলে কিউটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আমরা যে ই ভেক্টর যেটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেটা পাবো কি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সমান মাইনাস অফ ভি ক্রস বি। মানে ভি ক্রস বি আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে সেটার যদি আমরা নেগেটিভ সাইন নিই, তাহলে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটাই পাবো। তো আমাদের তার জন্য প্রথমেই করতে হবে না, তাহলে প্রথমে আমাদেরকে ভি ক্রস বিটা ক্যালকুলেট করতে হবে। তো ভি ক্রস বি আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে ভি ক্রস বি কি হচ্ছে, এখানে ভি তো বলা আছে, বিও বলা আছে, তাহলে আমরা তো জানি নিশ্চয়ই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে করতে হবে। তো সেরকম যদি আমরা করি, তো সেটা করলে আমরা ক্রস প্রোডাক্ট করলে ভি ক্রস বি করে আমরা এটা পাচ্ছি 10 ইন্টু 2 j ক্যাপ প্লাস k ক্যাপ টেসলা মিটার পার সেকেন্ড। এবার টেসলা মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এর ইউনিটটা আর কি, মানে ভি ক্রস বি যেটা করলাম। এবার বি এর ইউনিট এখানে বলা হয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট বলা হয়েছে তো টেসলা, আর ভেলোসিটির ইউনিট বলা হয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে দুটো গুণ করলে তাহলে কি পাবো না, টেসলা মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ইউনিটটা পেলাম, ভি ক্রস বি যেটা করলাম সেটা ইউনিটটা হচ্ছে টেসলা মিটার পার সেকেন্ড। তো এবার যেটা বললাম লরেঞ্জ ফোর্স অন ইলেকট্রন, তাহলে টোটাল ফোর্স কি হচ্ছে না, এফ ভেক্টর সমান মাইনাস ই ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এবার ইলেকট্রন যেহেতু, সেই জন্য ওর চার্জটা নেগেটিভ, তো চার্জটার সাইনটা মানে চার্জ হচ্ছে মাইনাস ই, তো সেই জন্য আমরা মাইনাস ই ধরেছি। এবার টোটাল ফোর্স আমাদের বলেছে 0, তাহলে আমরা যদি সেটা বসাই, তাহলে আমরা কি পাবো না, আমরা যেটা ও বললো আর খানিকক্ষণ আগে, যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ ভি ক্রস বি। তাহলে আমরা তো ভি ক্রস বি ক্যালকুলেট করেইছি আগে, তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি পাবো,
-20 জে ক্যাপ -10 কে ক্যাপ। এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড, যেটা আমাদের বার করতে বলেছে। এবার এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ইউনিটটা যেটা দেখছিস, ইউনিটটা রয়েছে ভোল্ট পার মিটার। এবার এইটা কিন্তু খুব লক্ষ্য করার মতো বিষয়, সেটা হচ্ছে যে ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ডের একটা ইউনিট, আবার আরেকটা ইউনিট হচ্ছে নিউটন পার কুলম। কিন্তু আমরা যখন ভি ক্রস বি আমরা যখন ক্যালকুলেট করেছিলাম, তখন সেটার ইউনিটটা কি ছিল? তখন সেটার ইউনিট ছিল টেসলা মিটার পার সেকেন্ড। তো সেই ইউনিটটাই কিন্তু আমরা আবার এখানে লিখছি ভোল্ট পার মিটার। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট এই ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম, এটা ছাড়াও কিন্তু এই একটা ইউনিট হতে পারে, যেটা হচ্ছে আমাদের এই টেসলা মিটার পার সেকেন্ড। এই ইউনিটটাও কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হতে পারে। মানে যেহেতু আমরা ডাইমেনশনালি যেটা দেখছি যে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ভি ক্রস বি, তাহলে ভি বি মানে ডাইমেনশনালি ভি আর বি যেটা ডাইমেনশন হবে সেটাই তাহলে ই এর ডাইমেনশন হবে। তার মানে ভি বির যে ক্রস মানে দুটো গুণফল, সেই দুটোর যেটা ইউনিট সেটাই তাহলে ই এর ইউনিট হবে। তো সেটা যদি আমরা করি দেখি, তাহলে টেসলা মিটার পার সেকেন্ড এটাও তাহলে ইলেকট্রিক ফিল্ডের একটা ইউনিট হবে। তো এইটা কিন্তু তোরা একটু খেয়াল রাখিস, কেননা সাধারণত আমরা যেটা ইলেকট্রিক ফিল্ডের ইউনিট বলি সেটা হচ্ছে ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম। কিন্তু ধর তোকে একটা এমসিকিউ কোশ্চেন দিল, যে সেখানে বললো যে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি, দিয়ে তোকে 4টে অপশন দিল, তার মধ্যে কিন্তু ওই ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম এগুলো কোনোটাই থাকলো না। তো তার জায়গায় তোকে রইলো টেসলা মিটার পার ইনভার্স, টেসলা মিটার সেকেন্ড ইনভার্স এরকম রইল। তো তখন তোকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তাহলে ওটার উত্তরটা হবে ওই টেসলা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে উত্তর। তো তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা বার করলাম এই ইলেকট্রিক ফিল্ডটা বার করলাম, ইলেকট্রিক ফিল্ড যেটা -10 কমন, -10 কমন নিলে তাহলে 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভোল্ট পার মিটার, এটা বেরোলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এই প্রবলেমটা কি তাহলে মোটামুটি বোঝা গেল? একটা বল রেসপন্স করে আনমিউট করে। यस স্যার। আচ্ছা, তো এটা আরেকটা টাইপের প্রবলেম গেল। এইরকম টাইপের আরো প্রবলেম হতে পারে, সেখানে ধর তোকে এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো হয়তো পাল্টে দিতে পারে। আর সেরকম সেইগুলো তাহলে তোরা একটু দেখিস, মানে যে কোনো বইতে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে, মানে তোর টাইপটা প্রসেসটা একই রকম হবে, তোকে হয়তো শুধু জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুগুলো পাল্টে দিতে পারে। তো এটা হলো আর এক রকম টাইপের কোশ্চেন প্রবলেম। তো আর একটা প্রবলেম যেটা আমি তোদের হোমওয়ার্ক হিসেবে দিতে চাই, তোরা এটা চেষ্টা করে দেখি, সেখানে তোর উত্তরটাও দেওয়া আছে, তো তোরা করে উত্তরটা মিলিয়ে নিতে পারিস, যদি ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা বুঝতে পারবি। তো সেটা হচ্ছে ধর এখানে আগেরটার ক্ষেত্রে আমরা কি করলাম, আগেরটার ক্ষেত্রে আমাদের তো ইলেকট্রিক ফিল্ড ছিল, ম্যাগনেটিক ফিল্ড ছিল, কিন্তু ওখানে ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু বলে দিয়েছিল আর ভেলোসিটিটাও বলে দিয়েছিল, চার্জটার যে ভেলোসিটি সেটাও বলে দিয়েছিল, দিয়ে আমাদের বার করতে বলেছিল হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। তো এখানে প্রবলেমটা ঠিক ওটার অপোজিট, মানে এখানে আমাদের বলে দিয়েছে হচ্ছে কি বলছে না, বলছে চার্জ পার্টিকেল মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি, মানে এখানেও ভেলোসিটিটা বলে দিয়েছে, যেমন আগেরটাতেও ভেলোসিটিটা বলা ছিল, এখানেও ভেলোসিটি ভেক্টরটা বলে দিচ্ছে। বলছে কত না 4 i cap মিটার পার সেকেন্ড ইন এ রিজিয়ন হোয়ার ই ভেক্টর, এখানে ইলেকট্রিক ফিল্ডটা বলে দিচ্ছে, আগেরটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা বার করতে বলেছিল, ম্যাগনেটিক ফিল্ড বলা ছিল, ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছিল। এখানে তার অপোজিট, এখানে তোকে ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে আর বলছে ভি ভেক্টর সমান v0 কে ক্যাপ ওয়েবার পার মিটার স্কয়ার। তো এইটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, এটাও কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের একটা ইউনিট, মানে ওয়েবার পার মিটার স্কয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু টেসলা। তো তোকে যেটা বলছে সেটা হচ্ছে v0 টা বার করতে হবে। কি কন্ডিশন কি বলছে, ডিটারমাইন v0 such that the velocity of the particle remains constant। এবার এইটা হচ্ছে এই প্রবলেমটার ক্ষেত্রে হিন্ট। আগেরটার ক্ষেত্রে যেমন হিন্ট ছিল যে পার্টিকেলের উপর মানে এক্সপিরিয়েন্স ফোর্স ইজ 0, তো সেক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে এইটা হচ্ছে তোর হিন্ট, যে বলছে যে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল রিমেন্স কনস্ট্যান্ট। তো এই দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল রিমেন্স কনস্ট্যান্ট এটা মানে কি বোঝায়, তোরা কেউ একটা আনমিউট করে বল, তোরা তো পড়েছিস নিশ্চয়ই। ভেলোসিটি যা কখন কনস্ট্যান্ট হয়, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট বল মানে কি বোঝাচ্ছে এখানে, কেউ একটা বল আনমিউট করে। স্যার নিউটনের ফার্স্ট ল। হ্যাঁ নিউটনের ফার্স্ট ল বুঝলাম, তাহলে ফোর্স অ্যাপ্লাই না হলে কত হচ্ছে, হ্যাঁ ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে ফোর্স 0 এটাই হচ্ছে মূল বক্তব্য এটা। তাহলে এখানেও একই কন্ডিশন, আগেরটাও যা বলেছিল এখানেও একই বলছে, এখানেও ফোর্স 0 বলছে, কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে বলছে। তোকে কি বলছে না, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল রিমেন্স কনস্ট্যান্ট বলছে, মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। তোমার যদি কোনো ফোর্স অ্যাপ্লাই মানে ফোর্স যদি কোনো কাজ না করে পার্টিকেলটার উপরে, তাহলে ওর ভেলোসিটি কনস্ট্যান্টই থাকবে, নিউটন ফার্স্ট ল যেটা বললো। তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল রিমেন্স কনস্ট্যান্ট মানে ফোর্স 0। তাহলে আগেরটা পুরো একই রকম প্রসেস হবে, আগেরটা যেমন করলাম পুরো একই রকম হবে। তোকে শুধু বার করতে হবে, আগেরটার ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করলাম, তোকে এখানে বার করতে হবে ম্যাগনেটিক ফিল্ড। তার জন্য কি করতে হবে না, 4 মানে হচ্ছে কিউ ইন্টু মানে মাইনাস, এখানে চার্জ পার্টিকেল বলছে, সেটা আমরা যদি চার্জটা কিউ ধরি, তাহলে কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি 0, তাহলে সেটা যদি হয় তাহলে ভি ক্রস বি সমান মাইনাস ই,
এবার যদি সেটা হয় তাহলে এবার সেখান থেকে তোরা ক্রস প্রোডাক্ট করে ভি আর বি এর ক্রস প্রোডাক্ট করে এবার সেখান থেকে বি জিরোটা বার করে নিতে পারবি। তো সেটা তোরা করবি, করে দেখবি উত্তরটা মিলছে কিনা। এখানে 5 ওয়েবার পার মিটার স্কয়ার এরকম বলা আছে, সেটা তোরা করে দেখতে পারিস। এটা এটা হলো আর এক রকম টাইপের প্রবলেম। মানে আমি যে এই তোদের প্রথমে যে পার্টটা ছিল আর কি, এই ফোর্স অন মুভিং চার্জ ইন সাইমালটেনিয়াস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকে তোদের এই 3 রকম টাইপের প্রবলেম হতে পারে, মেনলি 3 রকম টাইপের প্রবলেম হতে পারে। মানে আমি অন্তত এইগুলোই দেখেছি আর কি, এই 3 রকম টাইপেরই প্রবলেম তোদের কম্পিটিটিভ পরীক্ষাতেই বল বা তোদের ইউনিভার্সিটি পরীক্ষাতেও। যেমন ধর এটা এই প্রবলেমটা যেমন সিইউ 2008 এটা যেমন দিয়েছিল ইউনিভার্সিটি পরীক্ষায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো তোরা এইরকম টাইপের প্রবলেমগুলোই আর কি তোদের এই জায়গাটা থেকে তোদের দিতে পারে। তো এটা তাহলে তোরা করে দেখিস। আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে তোরা তোদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে তোরা কিছু মানে নিজেরা কিছু প্রবলেম প্র্যাকটিস করিস, এবার তোর প্রবলেম কিছু আটকালো সেগুলো তোরা এই গ্রুপটা দিতে পারিস। এবার তুই মানে কেউ একজন যদি না পারিস তাহলে সেই গ্রুপে আরো যারা আছে অন্য কেউ যদি পারিস তাহলে তোরা তাহলে সে ওটা মানে ওটা সেন্ড করে দেবে, মানে সলিউশনটা করে গ্রুপে সেন্ড করে দিবি। মানে তাহলে আর কি একটা মিলেমিশে পড়া হবে আর কি, মানে নিজে কোনো মানে তোর অসুবিধা হলে অন্য কেউ একটা করে দিতে পারবে। তো এরকম ভাবে পড়লে মনে হয় তোদেরও সুবিধা হবে, বা সেটা আমরাও দেখতে পাবো যদি তোরা না করতে পারিস কেউ, তখন আমরা করার চেষ্টা করবো। তো সেটা তোরা একটা করতে পারিস। তো এটা গেল তোদের এই প্রথম পার্টটা, যেটা হচ্ছে ফোর্স অন এ মুভিং চার্জ ইন সাইমালটেনিয়াস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তো এটা হলো তোদের এই প্রথম পার্টটা, এখান থেকে প্রবলেম যা ছিল বা থিওরি পার্ট যেটা সেটা আমি বললাম। তো এটা মোটামুটি তাহলে বোঝা গেল তো, এই যে থিওরি আর প্রবলেমগুলো এগুলো বললাম। কেউ একটা বল রেসপন্স আনমিউট করে। না স্যার ঠিক আছে, ডিপার্টমেন্ট ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা কি দেবো, এবার একটা জিনিস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা পড়লাম, সেই ম্যাগনেটিক ফিল্ডের তো একটা ডেফিনেশন দিতে হবে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা কি সেটা একটা বলতে হবে। ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন অনেক রকম ভাবে দেওয়া যায়, যেমন এটা একরকম ভাবে ডেফিনেশন আমি বলবো এখানে, এবার পরেও আর একরকম ডেফিনেশন দেখবি। তো এটা হচ্ছে প্রথম ডেফিনেশন, যেটা হচ্ছে আমরা লরেন্জ ম্যাগনেটিক ফোর্স যেটা আর কি সেইটা থেকে আমরা ডেফিনেশনটা দেবো। সেটা হচ্ছে ধর আমরা কি মানে ম্যাগনেটিক ফোর্স যেটা কাজ করে একটা চার্জের ওপরে, এই চার্জটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্সটা কাজ করে চার্জটার উপরে সেটা কি না, সেটা হচ্ছে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এবার আমরা যদি শুধুমাত্র ওই ফোর্সটার ম্যাগনিটিউডটা নিই, মানে মডিউলাসটা যদি শুধু নিই, তাহলে আমরা কি পাবো, তাহলে পাবো হচ্ছে শুধু বাকি যে পার্টটা রয়েছে কিউ ভিবি পাবো। এবার আমরা যদি ওই এই ইকুয়েশনটা মানে এটা যেটা পেলাম মডিউলাস অফ এফ এম ভেক্টর ইকুয়াল টু কিউ ভিবি, এখানে যদি আমরা কিউ ওয়ান বসাই আর ভি ওয়ান বসাই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে এফ এম ইকুয়াল টু বি। এফ এম সেটার ম্যাগনিটিউড ওয়াইজ বি এর সঙ্গে ইকুয়াল, মানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইকুয়াল। তো সেই রকম একটা সেটা হচ্ছে একটা তোর ডেফিনেশন দেওয়ার একটা ওয়ে, মানে উপায় আর কি। তো সেটাই আমরা এখানে বলেছি, যে বলছে কি না ম্যাগনেটিক ফিল্ড বি মে বি ডিফাইন্ড অ্যাজ এ ফোর্স অন এ পার্টিকেল অফ ইউনিট চার্জ, মানে ইউনিট চার্জ বলতে কিউ ইকুয়াল টু 1, মুভিং উইথ ইউনিট ভেলোসিটি ইন এ ডিরেকশন। মুভিং উইথ ইউনিট ভেলোসিটি বলতে আমরা বলছি ভি ইকুয়াল টু 1। আর এই যে কথাটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। মানে সেটা তোদের যখন প্রথমেই পড়ানোর সময় বলেছিলাম যে এই ম্যাগনেটিক এই যে চার্জটার যে ভেলোসিটিটা হবে, সেই ভেলোসিটিটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে। মানে ভেলোসিটি ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে, তবেই আমরা ওই ম্যাগনেটিক ফোর্সের একটা নন জিরো ভ্যালু পাবো। কেননা যদি একই ডিরেকশন বরাবর হয় তাহলে তো ভেক্টরের ক্রস প্রোডাক্ট অনুযায়ী তাহলে জিরো হয়ে যাবে। তো সেই জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে মানে ভেলোসিটির যে ডিরেকশন সেটা হবে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার। তো এটা হচ্ছে একটা যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডেফিনেশন দেওয়ার একটা উপায় বললাম। আচ্ছা, এবার ম্যাগনেটিক ফিল্ডের কি হতে পারে, ম্যাগনেটিক ফিল্ডের তো ইউনিট হতে পারে, অনেক রকম ইউনিট হয়। সেটা হচ্ছে ধর একটা এসআই ইউনিট হয়, একটা সিজিএস ইউনিট। এসআই ইউনিটটাকে আমরা মূলত এই দুটো দিয়েই বলি আর কি, টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার। এছাড়াও আরো অনেক ইউনিট হতে পারে, অনেক রকম ভাবে মানে প্রকাশ করা যেতে পারে আর কি। যেমন তোর ইলেকট্রিক ফিল্ডে যেমন বললাম, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা সাধারণত ওই ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম এই দুটো ইউজ করি, কিন্তু তাছাড়াও আমরা যেটা বললাম ওখানে যে টেসলা মিটার পার সেকেন্ড, ওটাও একটা ইউনিট হতে পারে। সেরকম ম্যাগনেটিক ফিল্ডেরও অনেক রকম ইউনিট হতে পারে, কিন্তু এই দুটোই সাধারণত প্রচলিত আর কি, টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার। এই দুটো হচ্ছে এসআই ইউনিট, মানে আর সিজিএস ইউনিট হচ্ছে গাউস বা গস, যেটাকে জি দিয়ে বলি। এবার এই ওয়ান টেসলার যে গসের মধ্যে যে একটা রিলেশন রয়েছে সেটা হচ্ছে 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। তো এটা হচ্ছে টেসলা আর গাউসের মধ্যে রিলেশন।
আর আরেকটা হচ্ছে তোর ধর ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে mt⁻⁻2 I ইনভার্স। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন। তো এইগুলো তোরা জাস্ট দেখে রাখিস, এগুলো তোদের হয়তো নাও দিতে পারে আবার দিতেও পারে, যে ডাইমেনশনটা বিশেষ করে ডাইমেনশনগুলো বা এইগুলো তোদের অনেক রকম প্রবলেম করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, এই রিলেশনগুলো আর কি, মানে ইউনিটগুলো বা ডাইমেনশনগুলো, এগুলো তোদের অনেক রকম প্রবলেমের ক্ষেত্রে বা এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে লাগতে পারে। তো এইগুলো তোরা জাস্ট একটু দেখে রাখিস। আর ইউনিটটা কিন্তু একটু মানে খেয়াল রাখার চেষ্টা করিস, কেননা পরে আরো যখন অনেক কিছু আসবে, যেমন ধর তোদের এইচ ভেক্টর যখন আসবে বা এম ভেক্টর যখন আসবে, সেগুলোর আলাদা আলাদা ইউনিট আছে। তো সেই ইউনিটগুলোর সঙ্গে এইগুলো সাধারণত অনেক সময় গুলিয়ে যেতে পারে আর কি। তো সেই জন্য এইগুলো একটু মনে রাখার দেখে রাখার চেষ্টা করিস। তো এই গেল হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে ডেফিনেশন আর তার ইউনিট ডাইমেনশন, এগুলো গেল। আর তার যে রিলেশন আর কি, সিজিএস ইউনিট আর এসআই ইউনিটের মধ্যে রিলেশন, সেটাও বললাম। তো এবার আমরা যে ম্যাগনেটিক ফোর্সটা পড়লাম, সেই ম্যাগনেটিক ফোর্সের কিছু প্রপার্টি আছে। তো সেই কি কি প্রপার্টি না, প্রথম প্রপার্টি যেটা বলছে ইকুয়েশন ওয়ান মানে হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্সের যে এক্সপ্রেশনটা, মানে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস ভি, ওটা হচ্ছে ইকুয়েশন ওয়ান। এবার ওই ইকুয়েশন থেকে বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট এক্সার্ট এনি ফোর্স অন অ্যান ইলেকট্রিক চার্জ অ্যাট রেস্ট। মানে এবার যদি আমাদের যে ইলেকট্রিক চার্জ যেটা, সেই ইলেকট্রিক চার্জটা যদি মুভই না করে, ইলেকট্রিক চার্জের ভেলোসিটি যদি 0 হয়, তাহলে তাহলে ওই ম্যাগনেটিক, তাহলে আমরা ওখান থেকে কি পাবো, ম্যাগনেটিক ফোর্সের যে এক্সপ্রেশন, সেখানে এফ এম ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস ভি। এবার যদি ভি যদি 0 হয়, তাহলে এফ এম ইকুয়াল টু 0, তার মানে কোনো ফোর্স কাজ করছে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট এক্সার্ট এনি ফোর্স অন অ্যান ইলেকট্রিক চার্জ অ্যাট রেস্ট। তার মানে ভি ইকুয়াল টু 0 হলে ইলেকট্রিক চার্জটার উপরে কোনো ফোর্স কাজ করবে না, কোনো ম্যাগনেটিক ফিল্ড কোনো ফোর্স এক্সার্ট করবে না। এটা হচ্ছে প্রথম প্রপার্টি। আর আরেকটা জিনিস সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ সেটা কি করে না, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে। ইলেকট্রোস্ট্যাটিক, যেটা আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে পড়বো। এবার যদি চার্জটা মুভ করে, তাহলে ওই মুভিং চার্জ কিন্তু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। কারণ আমি কি বলেছিলাম প্রথমে, যে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একমাত্র সোর্স। ইলেকট্রিক কারেন্ট মানে কি, সেখানে চার্জগুলো মুভ করে যাচ্ছে। তো সেই জন্য আমরা বলতে পারি যে মুভিং চার্জটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। তো প্রথম যে প্রপার্টিটা সেটা হলো এটা, যে ম্যাগনেটিক ফোর্সের প্রথম প্রপার্টিটা বললাম। এবার সেকেন্ড যে প্রপার্টিটা, এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোদের সেকেন্ড প্রপার্টিটা যেটা, সেটা হচ্ছে তোদের ইউনিভার্সিটির পরীক্ষাতে হয়তো আসতে, মানে 2 নম্বরের কোশ্চেনে হয়তো দিতে পারে। যে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্সের যা একটা প্রপার্টি, সেটা কি বলছে না, ধর ম্যাগনেটিক ফোর্সটা বলছে এখানে, ম্যাগনেটিক ফোর্স অন চার্জ কিউ, সেটা হচ্ছে এফ এম ভেক্টর সমান কিউ ইন্টু ভি ক্রস ভি। এবার ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে যদি আমরা ওই চার্জের খানিকটা খুব স্মল, মানে ইনফাইনাইটেসিমালি স্মল একটা ডিসপ্লেসমেন্ট ঘটাই, মানে যেখানে যেটা বলছে যে ইফ কিউ মুভস অ্যান অ্যামাউন্ট ডিআর, যেটা হচ্ছে ডিআরটা হচ্ছে একটা ইনফাইনাইটেসিমালি স্মল ডিসপ্লেসমেন্ট। তো সেটা যদি হয়, তাহলে তো ম্যাগনেটিক ফোর্সটা একটা ওয়ার্ক ডান করবে নিশ্চয়ই সেই চার্জটার উপরে। কারণ আমরা তো জানি যে কোনো একটা ফিল্ডের মধ্যে কোনো একটা ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো একটা পার্টিকুলার কিছু স্মল ডিসপ্লেসমেন্ট ঘটাই, তাহলে সেই ফিল্ডের জন্য যে ফোর্স কাজ করছে সেই চার্জটার উপরে, সেই ফোর্সটা একটা ওয়ার্ক ডান করে ওই চার্জটার উপরে। তো সেটা কি এখানে এক্ষেত্রে তাহলে সেই ওয়ার্ক ডানটা কি হবে, সেটাও আমরা ওই স্মল ওয়ার্ক ডান বলছি, যে DWM। এবার ডাব্লিউ যেটা টোটাল ওয়ার্ক ডানটা কি হয়, টোটাল ওয়ার্ক ডানটা হয় হচ্ছে যে লাইন ইন্টিগ্রেশন অফ F.ds। এখানে ds-টা হচ্ছে তোর ওই স্মল ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর কি। আর এখানে আমরা ডট প্রোডাক্ট করছি, মানে ডট প্রোডাক্ট করছি কেন না, আমরা তো জানি ওয়ার্ক ডান যেটা, সেটা হচ্ছে তো আমাদের স্কেলার কোয়ান্টিটি, তো সেই জন্য আমরা ডট প্রোডাক্ট করছি। তো এটা ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে আমরা টোটাল ওয়ার্ক পাবো। আমরা এখানে জাস্ট ইনফাইনাইটেসিমালি স্মল একটা ওয়ার্ক বলছি আর কি। তো তাহলে সেই ওয়ার্কটা কি হবে, ওই ইনফাইনাইটেসিমালি স্মল যে ডিসপ্লেসমেন্ট ডিআর এর জন্য, তাহলে ওয়ার্কটা কি হবে না, সেটা হবে হচ্ছে এফ এম ভেক্টর ডট ডিআর ভেক্টর। এবার এখানে এফ এম ভেক্টর যেটা, সেটা তো আমরা জানি যে এফ এম ভেক্টরটা কত, এখানে প্রথমে বলা আছে কিউ ইন্টু ভি ক্রস ভি। আর ডিআরটা এবার এখানে যে চার্জটা ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তাহলে সেই ডিআর ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, ডিআর ভেক্টরটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভি ইন্টু ডিটি, ভি ভেক্টর ইন্টু ডিটি ভেক্টর, যেখানে ডিটিটা হচ্ছে ওই ডিসপ্লেসমেন্টটা, মানে কিউ চার্জটা যে ডিআর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই ডিসপ্লেসমেন্টটা হওয়ার যে স্মল টাইম, ইনফাইনাইটেসিমালি স্মল যে টাইমটা, ওই টাইমটার পরে কিউটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। মানে কিউটা একটা পজিশন আর এ ছিল, সেই পজিশন থেকে ওর আর থেকে আর প্লাস ডিআর এই পজিশনে গেল,
তার জন্য টাইমটা লাগলো হচ্ছে ইনফাইনিটেসিমালি স্মল যে টাইমটা সেটা লাগলো হচ্ছে ডিটি। তো সেইটা হচ্ছে আমাদের এই ডিটি। তো যদি চার্জটার ভেলোসিটিটা যদি ভি হয় তাহলে ওই ডিআরটাকে আমরা লিখতে পারি ভি ডিটি, ভি ভেক্টর ইন্টু ডিটি। তাহলে এটা কি হলো, কিউ ইন্টু ভি ক্রস বি ডট প্রোডাক্ট অফ ভি ডিটি। তো সেটা যদি আমরা করি, এবার এখানে আমরা কি না আমরা যে তোরা নিশ্চয়ই জানিস যে ভেক্টরের যে রুল আর কি, প্রোডাক্ট বা মানে ভেক্টরের যে গুণ করার যে রুল, মানে এ ডট বি ক্রস সি সমান কি হয়, এ ডট বি ক্রস সিটা আমরা লিখতে পারি বি ডট সি ক্রস এ বা সি ডট এ ক্রস বি এরকমভাবে লিখতে পারি। তো সেইটা যদি আমরা করি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে তাহলে এই ভি ক্রস পি ডট ভি এটাকে আমরা লিখতে পারি বি ডট ভি ক্রস ভি। তাহলে ভি ক্রস ভি যেটা আমরা লিখলাম, এবার ভি ভেক্টর দুটোরই তো ডিরেকশন একই দিকে, তাহলে আমরা যদি ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা পাবো আমরা ভি ক্রস ভি করলে 0 আসবে, ভি ক্রস ভি যেটা ক্রস প্রোডাক্ট সেটা করলে 0 হবে। তাহলে যে ওয়ার্ক ডান যেটা পেলাম, যে স্মল ওয়ার্ক ডান, সেই স্মল ওয়ার্ক ডানটা হচ্ছে 0। তার মানে কি আমরা কনক্লুশনে এলাম এটা যে ম্যাগনেটিক ফোর্স ক্যান নট ডু এনি ওয়ার্ক অন দ্য চার্জ। তার মানে আমরা যদি এই টোটাল ওয়ার্ক ডানটা বার করতে যাই, মানে আমাদের এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা এই ইন্টিগ্রেশন করলে মানে আমরা 0-র উপরে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 0ই পাবো। তো তাহলে যে ম্যাগনেটিক ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা আর কি সেটা হচ্ছে 0। ম্যাগনেটিক ফোর্স কোনো চার্জের উপরে কোনো ওয়ার্ক ডান করে না, এটা হচ্ছে আমাদের কনক্লুশন। তো তোদের যেটা দিতে পারে সেটা হচ্ছে এইটা, ধর বললো যে তোর এইটাই ধর লিখে দিল, যে এই স্টেটমেন্টটা লিখে দিল যে ম্যাগনেটিক ফোর্স ক্যান নট ডু এনি ওয়ার্ক অন এ মুভিং চার্জ, দিয়ে বললো এক্সপ্লেন। তখন তোদের এইটা করে দেখাতে হবে, করে বলতে হবে যে ওয়ার্ক ডানটা 0 আসছে, তাহলে এটা তারপরে বলবি যে হ্যাঁ তাহলে এটা স্যাটিসফাই করছে, মানে যেটা যেটা বলেছে আর কি সেটা ট্রু। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোনো ওয়ার্ক ডান তো করে না, তাহলে কি করে ম্যাগনেটিক ফোর্স যেটা করে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্স মে অল্টার দ্য ডিরেকশন ইন হুইচ এ পার্টিকেল মুভস। মানে ম্যাগনেটিক ফোর্স যেটা করে ও কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট ঘটাতে পারে না চার্জটার, মানে চার্জটার উপরে কোনো ওয়ার্ক ডান করতে পারে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে ও চার্জটার যে ট্র্যাজেক্টরি, সেই ট্র্যাজেক্টরির ডিরেকশনটাকেও পাল্টাতে পারে। মানে চার্জটা ধর চার্জটা লিনিয়ার পথে মানে সরলরৈখিক পথে ধর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করলে, তখন ও ম্যাগনেটিক ফিল্ডটা ওই চার্জের যে ডিরেকশনটা সেটাকে পাল্টে ধরো সার্কুলার করে দিতে পারে, মানে ধর ডিরেকশনটা জাস্ট চেঞ্জ করতে পারে। ম্যাগনেটিক ফোর্স একটা চার্জ পার্টিকেলের শুধু ডিরেকশনটাই চেঞ্জ করতে পারে, ও কোনো এমনিতেও কোনো ওয়ার্ক ডান করতে পারে না। মানে যেটা বলছে বাট দে ক্যান নট স্পিড ইট আপ অর স্লো ইট ডাউন, মানে ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু ওর ভেলোসিটিটাকে বাড়াতেও পারে না বা কমাতেও পারে না, মানে ওর ম্যাগনেটিক ফোর্সের জন্য ওর কোনো অ্যাক্সিলারেশন হয় নেই আর কি। তো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্সের দুটো প্রপার্টি। তো এগুলো কি তোরা মানে বুঝতে পেরেছিস? তোরা কেউ একটা বল আনমিউট করে। হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে তোদের প্রথম যে পার্টটা সেটা আমার বললাম আর কি, যে ফোর্স অন, এটা তো বলেছি। তারপরে ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন দিলাম আর ম্যাগনেটিক ফোর্সের কয়েকটা প্রপার্টি বললাম। এবার এরপরে যেটা রয়েছে যে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, এটা এবার বলবো। তো যেটা রয়েছে সেটা আমি যেটা এটা মানে এইটা আমি যেটা করেছি এটা হচ্ছে আমাদের যে বিগোফের যে বইটা রয়েছে আর কি, মানে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের যে বইটা, আমি সেখান থেকেই ওটা ছবি তুলে দিয়েছি, কারণ এটা একদম ওখানে এই হেডিং দিয়েই একদম পুরো ভালোভাবে বলা আছে ওখানে। তো সেই জন্য আমি ওটারই ছবি তুলে দিয়েছি, তোরা এটা এখান থেকে দেখে নিতে পারিস। তো যেটা বলছে ম্যাগনেটিক ফোর্স অনেক কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে কতটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেটা বলছে, সেটা আমাদের বার করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, ধর একটা ইনফাইনাইটলি লং একটা কন্ডাক্টর রয়েছে, আমরা ওই কন্ডাক্টর জাস্ট একটা স্মল ক্রস সেকশন নিয়ে আমরা কথা বলবো, মানে স্মল একটা লেংথ নিয়ে। মানে ধর এখানে যেটা বলছে এই স্মল লেংথটা হচ্ছে ধর ডিএল, আর তার ক্রস সেকশন হচ্ছে এই এ হচ্ছে ওই যে ওয়্যারটা তার ক্রস সেকশন, আর তার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করে যাচ্ছে, বা আই কারেন্টটা ওই টোটাল যে ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। তো তার জন্য ওই কন্ডাক্টরটা যেটা রয়েছে তার উপরে কতটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটাই আমাদের বার করতে হবে। তো এখানে প্রথমে কি বলছে, কন্ডাক্টিং ওয়্যার ক্যারিং এ কারেন্ট আই ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড বি, মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেটাকে ম্যাগনেটিক ফিল্ড বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। দিয়ে আমাদের বলছে কি না, একটা কনসিডার এ স্মল কারেন্ট এলিমেন্ট আইডিয়াল অন দ্য ওয়্যার,
এবার এখানে যেটা বলছে এই আইডিয়াল কারেন্ট এলিমেন্ট কনসিডার করতে বলছে। এবার কারেন্ট এলিমেন্ট কনসিডার সাধারণত করতে বলে কেননা আমরা তো জানি যে আই যেটা যে কারেন্ট মানে ইলেকট্রিক কারেন্ট যেটা ইলেকট্রিক কারেন্টটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, মানে ওটা তো ওটা ডিরেকশন থাকলেও যেহেতু ভেক্টরের অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনের রুলগুলো মেনে চলে না, সেই জন্য আমরা সাধারণত কারেন্টটাকে একটা স্কেলার কোয়ান্টিটি বলি। তো আমাদের আমরা যখন পরে দেখবো বায়োসাভার্ট লতে, তো তখন আমাদের এই কারেন্ট এলিমেন্টের একটা কনসেপ্ট আসবে আর কি। ওখানে এই কারেন্ট এলিমেন্টটাকে আমাদের ইউজ করতে হয়। তো ওই জন্য আমাদের যেহেতু এইটাকে মানে ইলেকট্রিক কারেন্টটা যেহেতু আমাদের স্কেলার কোয়ান্টিটি, তো আমাদের ওইটাকে ভেক্টরের মতো ইউজ করার জন্য আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ওই ডিএল যে স্মল লেন্থ যেটা নিয়েছি আমরা ওই ওয়্যারটা, ওই ডিএল ভেক্টর যেটা সেইটাকে আমরা ওই আই এর সঙ্গে গুণ করে দিচ্ছি। তো সেটা করে আমরা একটা কারেন্ট এলিমেন্ট পাচ্ছি যেটা স্মল কারেন্ট এলিমেন্ট আইডিয়াল। মানে আমরা সাধারণত যেটা কনসিডার করি সাধারণত ওই কারেন্ট এলিমেন্টটাই কনসিডার করি, মানে আলাদা করে ডিএল এরকম কিছু বলি না, আমরা বলি কারেন্ট এলিমেন্ট আইডিয়াল এটা এরকম ভাবে বলি। তো সেখানে ওই কারেন্ট এলিমেন্টটাকে কনসিডার করছে আইডিয়াল যেটা দিয়ে বলছে কি না লেট দ্য কারেন্ট কনসিস্ট অফ চার্জ ক্যারিয়ার্স মুভিং উইথ এ ভেলোসিটি ভি অ্যালং দ্য ওয়্যার। এবার ওই চার্জ ক্যারিয়ার যেগুলো রয়েছে আর কি, মানে যেহেতু কারেন্ট ফ্লো করে যাচ্ছে তার মানে আসলে চার্জ ফ্লো করছে আর কি ওয়্যারটার মধ্যে দিয়ে। এবার ওই চার্জে প্রত্যেকটা চার্জের যে ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা চার্জের ভেলোসিটি হচ্ছে ভি, ওয়্যারটার মধ্যে প্রত্যেকটা চার্জের ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে প্রত্যেকটা চার্জের উপরে তাহলে কতটা ফোর্স কাজ করে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, সেটা হচ্ছে ওই ম্যাগনেটিক ফোর্স যেটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস ভি, এই অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করবে প্রত্যেকটা চার্জের উপরে, ফোর্স অন ইচ চার্জ এত ফোর্স কাজ করবে। এবার এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বলছে কি ইফ দেয়ার আর এন নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স পার ইউনিট ভলিউম, মানে আমাদের ধর একটা টোটাল ধর আমাদের যে ওয়্যারটা রয়েছে টোটাল যে ইনফাইনাইটলি লং যে ওয়্যারটা, সেই ওয়্যারটাতে ধর টোটাল ক্যাপিটাল এন সংখ্যক চার্জ রয়েছে, ক্যাপিটাল এন সংখ্যক চার্জ ফ্লো করছে, ঠিক আছে? টোটাল চার্জ হচ্ছে ক্যাপিটাল এন। এবার এই ধর ওয়্যারটার ধর যে একটা ভলিউম রয়েছে, ধর আমি যদি ওয়্যারটার ভলিউম যদি ভি ধরি, তাহলে টোটাল চার্জ রয়েছে ক্যাপিটাল এন সংখ্যক, আর ওয়্যারটার যে ভলিউম সেটা হচ্ছে ভি। তাহলে পার ইউনিট ভলিউম তাহলে কতগুলো চার্জ থাকবে, সেটা হচ্ছে এন বাই ভি অ্যামাউন্ট অফ চার্জ থাকবে পার ইউনিট ভলিউম। এবার ওই এন বাই ভিটাকে আমরা এন দিয়ে বলছি, স্মল এন দিয়ে ডিনোট করছি। স্মল এনটা হচ্ছে স্মল এন যেটা সেটা হচ্ছে আমাদের নাম্বার ডেন্সিটি অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম। আর এরপরে যেটা বলছি, এরপরে এখানে বলছে যে আমরা তো প্রথমে বললাম যে ওই একটা স্মল একটা ওই ওয়্যারটার একটা স্মল একটা লেন্থ আমরা কনসিডার করছি, যেটার লেন্থ হচ্ছে ডিএল আর ক্রস সেকশন হচ্ছে এ। তো এখানে যদি বলছে এ ইজ দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার, এ যদি ওই মানে যে ওয়্যারটার এরিয়া অফ ক্রস সেকশন হয়, তাহলে যে আমাদের যে এই যে স্মল যেটা রয়েছে এই স্মল যে ওয়্যারটা মানে স্মল একটা এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টটার তাহলে ভলিউম কত হচ্ছে, এটার ক্রস সেকশন হচ্ছে এ, আর যে তোর লেন্থ যেটা স্মল লেন্থ সেটা হচ্ছে ডিএল। তাহলে এটা টোটাল ভলিউম হচ্ছে এই স্মল এলিমেন্টটা টোটাল ভলিউম হচ্ছে এ ডিএল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম এই এই স্মল যে এলিমেন্টটা সেটার ভলিউমটা হচ্ছে এডিএল। বাট আমাদের কি বলেছিল প্রথমে যে এনটা হচ্ছে আমাদের নাম্বার ডেন্সিটি অফ চার্জ ক্যারিয়ার্স, মানে পার ইউনিট ভলিউমে আমাদের এন খানা চার্জ ক্যারিয়ার রয়েছে, এন নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স রয়েছে পার ইউনিট ভলিউমে। তাহলে এডিএল যে ভলিউমটা এডিএল ভলিউমে তাহলে কতগুলো চার্জ ক্যারিয়ার থাকবে, সেটা হচ্ছে এন ইন্টু এডিএল। এটা এখানে লেখা রয়েছে যে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স ইন দ্য এলিমেন্ট ডিএল উড বি এন এডিএল। তো এত সংখ্যক চার্জ ক্যারিয়ার্স থাকবে এই যে স্মল যে ভলিউমটা কনসিডার করেছি, এই স্মল ভলিউমটার মধ্যে এত সংখ্যক চার্জ ক্যারিয়ার থাকবে। এবার তাহলে কি বলছে, প্রত্যেকটা চার্জের উপরে আমাদের যে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে আমাদের এখানে টোটাল যে মানে এগুলো এক একটা চার্জের উপরে এত অ্যামাউন্ট ফোর্স কাজ করছে, তো আমাদের এখানে টোটাল নাম্বার অফ চার্জ কত রয়েছে সেটা হচ্ছে এন এডিএল, এতটা
NaDl নাম্বার অফ চার্জ রয়েছে, তাহলে একটা চার্জের উপরে যদি Q ইন্টু ভি ক্রস পি অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করে, তাহলে NaDl চার্জ মানে NaDl সংখ্যক চার্জের উপরে কতটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে NaDl ইন্টু Q ইন্টু ভি ক্রস পি, যেটা হচ্ছে একটা স্মল, এই যে বলছে ম্যাগনেটিক ফোর্স অন দ্য এলিমেন্ট ডিএল, সেটা হচ্ছে স্মল মানে স্মল অ্যামাউন্ট অফ ফোর্স। এবার এই ফোর্সটাকে আমরা যদি টোটাল লেন্থটার উপরে ইন্টিগ্রেশন করি, তাহলে ওই পুরো যে ওয়্যারটার উপরে কত ফোর্স সেটা আমরা পেয়ে যাবো। তো সেই জন্য এটা একটা ডিফারেন্সিয়াল মানে ফোর্সের একটা স্মল অ্যামাউন্ট নিয়েছে, মানে ডিএফ যেটা বলছে, ডিএফ দিয়ে বলছে, তাহলে এটা হচ্ছে NaDl ইন্টু কিউ ইন্টু ভি ক্রস পি। এবার এই এখানে যে এন কিউ ভি এ, এন ইন্টু কিউ ইন্টু ভি ইন্টু এ, এইটাকে আমরা লিখছি, এটাকে আমরা কারেন্ট বলছি আর কি। মানে আমরা তোরা যদি এই এন কিউ ভি এটাকে যদি ডাইমেনশন অনুযায়ী বা ইউনিট অনুযায়ী করে দেখিস, তাহলে দেখবি যে এটার যে ইউনিটটা আসছে সেটা হচ্ছে এই কারেন্টের ইউনিট বা কারেন্টের ডাইমেনশনের সঙ্গে সমান। তো এই জিনিসটাকে আমরা আই ধরে নিচ্ছি, কারেন্ট ধরে নিচ্ছি। তো কারেন্ট যদি ধরে নিই এটাকে আমরা, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আই ইন্টু ডিএল ক্রস বি। যে ডিএলটা হচ্ছে তোর যে এলিমেন্টটা আর কি, মানে এই যে এলিমেন্টটা ধরে মানে কারেন্ট এলিমেন্ট হচ্ছে আইডিএল, কারেন্ট এলিমেন্ট আইডিএল ক্রস বি, এটা আমরা পেলাম। তাহলে এই স্মল যে ফোর্সটা আর কি, ওই স্মল যে ওয়্যারটার যে একটা স্মল একটা পার্ট ধরেছি, তো সেই স্মল পার্টটার উপরে ফোর্সটা এত অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করছে, ম্যাগনেটিক ফোর্স। তো এটা গেল। তারপর কি বলছে, এবার বলছে ফর এ কন্ডাক্টর অফ ফাইনাইট লেন্থ টোটাল ফোর্স ইজ গিভেন বাই। তাহলে আমরা তো একটা মানে একটা স্মল অ্যামাউন্টের মানে স্মল একটা এলিমেন্টের উপরে ফোর্সটা পেলাম, একটা স্মল এলিমেন্ট ডিএল এর উপরে আমরা কত ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটা পেলাম। এবার আমাদের যদি টোটাল ফোর্সটা বার করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডিএফ সেটাকে পেয়েছি সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে আমরা ধরে নিচ্ছি এই আইডিএল ক্রস বি এটার উপরে ইন্টিগ্রেশনটা হবে, তাহলে আইটা ইন্টিগ্রেশনের বাইরে রইলো, ডিএল ক্রস পি এটা ইন্টিগ্রেশন হলো। আমরা ধরে নিচ্ছি যে বিটা মানে ইন জেনারেল বিটা এই ধর ডিএল যেটা রয়েছে, ডিএলটা ধর ডিএক্স ডিওয়াই ডিজেড এরকম কিছু হতে পারে, ডিএক্স অর ডিওয়াই অর ডিজেড এরকম কিছু হতে পারে। এবার বিটা ইন জেনারেল ধর ডিএক্স রয়েছে, তাহলে বিটা ইন জেনারেল এক্স এর ফাংশন হতে পারে, মানে ওর একটা স্পেস ডিপেন্ডেন্স থাকতে পারে, এক্স বরাবর হয়তো ওটা চেঞ্জ করে দিতে পারে। তো ইন জেনারেল আমরা ইন্টিগ্রেশনের যে এক্সপ্রেশনটা আর কি, বা ম্যাগনেটিক ফোর্সের যে এক্সপ্রেশনটা, সেটা ইন জেনারেল এরকম লিখবো আর কি। এবার তারপরে আমরা আরো আমরা অ্যাপ্রক্সিমেশন নিতে পারি, যে সেটা পরে আমরা দেখবো। পরে অ্যাপ্রক্সিমেশন কি বলছে না, বলছে ফর এ ওয়্যার অফ লেংথ এল প্লেসড ইন এ ইউনিফর্ম ফিল্ড বি। এবার ওখানে আমরা অ্যাপ্রক্সিমেশন নিলাম যে বিটা হচ্ছে ইউনিফর্ম, মানে বিটার কোনো স্পেস ডিপেন্ডেন্স নেই, বা থাকলেও মানে আমি বলছি ধর এলটা মানে এল ডিএল যেটা রয়েছে, ডিএলটা ধর ওর ডিএক্স, ডিএলটা ধর ডিএক্স, আমি শুধু বললাম যে ওটা ধর শুধু একটা এক্স রয়েছে, মানে ডিএলটা ধর ডিএক্স, আর বিটা ধর বিটার ডিপেন্ড করছে ওয়াই এর ওপর, মানে বিটা হচ্ছে বি অ্যাজ এ ফাংশন অফ বি ওয়াই। তো সেক্ষেত্রে তাহলে বিটা যদি ফাংশন অফ বি ওয়াই হয়, তাহলে ওই ইন্টিগ্রেশনটা ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন, তাহলে সেটা তো ওর মানে ওই ইন্টিগ্রেশনের ওটা তো কোনো টেক পার্ট করবে না, মানে ওই ইন্টিগ্রেশন অনুযায়ী ওটা কনস্ট্যান্ট, মানে সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে আনতে পারি। তো সেটা যদি আমরা বার করে আনি, তাহলে আমরা কি পাবো, তাহলে যদি লেন্থটা এল হয়, তাহলে ডিএল এর উপরে শুধুমাত্র ইন্টিগ্রেশনটা হবে। তো ডিএল এর উপরে যদি শুধু ইন্টিগ্রেশন হয়, তাহলে ডিএল এর উপরে ইন্টিগ্রেশন করলে আমরা ফাইনাইট লেন্থ অফ ওয়্যার যেটা পাবো, সেটা হচ্ছে সেটা পাবো হচ্ছে আমরা এল টোটাল মানে ওয়্যারটার লেন্থ যদি এল হয়, তাহলে আমরা এল পাবো। তাহলে আমরা কি পাবো না, এফ ভেক্টর ইকুয়াল টু আই ইন্টু এল ক্রস বি এরকম পাবো। এটা গেল একরকম, মানে এটা যদি আমাদের ফর এ ওয়্যার অফ লেংথ এল মানে ইউনিফর্ম, মানে যদি লেংথ এল এর একটা ওয়্যার হয় আর যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হয়, তাহলে যে টোটাল ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেই ওয়্যারটার উপরে, এটা হচ্ছে এফ ইকুয়াল টু আই এল ক্রস বি, এটা হবে। এরপরে যেটা বলছে, যদি এটা ক্লোজড লুপ থাকে, ওই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই যদি একটা ক্লোজড লুপ থাকে, তাহলে সেই ক্লোজড লুপটার তাহলে সেটা কি হবে না, তাহলে এই যে ডিএল এর উপরে যে ইন্টিগ্রেশনটা করছিলাম, সেই ইন্টিগ্রেশনটা আমাদের হয়ে যাবে হচ্ছে তোর ক্লোজড ইন্টিগ্রেশন হবে, ক্লোজড লাইন ইন্টিগ্রাল হবে। এবার ক্লোজড লাইন ইন্টিগ্রাল, আর যদি ক্লোজড লুপ হয়, তাহলে ক্লোজড লাইন ইন্টিগ্রাল করলে কি আমরা কি পাবো না, ক্লোজড লাইন ইন্টিগ্রাল করলে এই ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ ডিএল ইকুয়াল টু 0। তাহলে যদি এটা 0 পাই, তাহলে আমরা পাবো যেটা যে ওই ক্লোজড লুপটার উপরে কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। এটা কিন্তু এটার একটা মানে ইম্পর্টেন্ট কনক্লুশন, যে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা ক্লোজড লুপ রাখা থাকে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি ইউনিফর্ম হয়,
তাহলে সেই ক্লোজ লুপটার উপরে কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই মানে তাহলে আমরা দু রকম অ্যাপ্রক্সিমেশন দেখলাম। আমরা জেনারেল ফর্ম যেটা পেয়েছিলাম, জেনারেল ফর্ম আমরা এটা পেয়েছিলাম যে এফ ভেক্টর ইকুয়াল টু আই ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএল ক্রস বি, এটা আমরা পেয়েছিলাম। তো এবার এইটার উপরে আমরা আরো যদি অ্যাপ্রক্সিমেশন নিই, আমরা দুটো অ্যাপ্রক্সিমেশন নিলাম, তো দুটো অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা এটা দেখতে পেলাম, এই দুটো দেখতে পেলাম। তো এবার আমরা যে এই এফ ভেক্টরের যে জেনারেল ফর্মটা বললাম আর কি, যেটা হচ্ছে যে ইকুয়েশন 8.23, মানে যেটা হচ্ছে যে এফ ভেক্টর ইকুয়াল টু আই ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএল ক্রস বি। এবার এখান থেকে বা এখানে যেটা পেয়েছি এখানে হচ্ছে ডিএফ ভেক্টর ইকুয়াল টু আই ইন্টু ডিএল ক্রস বি। এবার এখান থেকে আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকেও আমরা ম্যাগনেটিক ফিল্ডের একটা তোর ডেফিনেশন দিতে পারি। যেমন আমরা আগের ক্ষেত্রে যেমন দিলাম, মানে লরেন্স ফোর্সের ক্ষেত্রে, ম্যাগনেটিক লরেন্স ফোর্সের ক্ষেত্রে যেমন একটা ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন দিয়েছিলাম, তো এখানেও আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করে, এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা ম্যাগনেটিক ফিল্ডের একটা ডেফিনেশন দিতে পারি ম্যাগনিটিউড ওয়াইজ। তো ম্যাগনিটিউড ওয়াইজ কি হবে না, আমরা যদি তাহলে বলি ডিএফ বাই ডিএল বা ডিএফ ডিভাইডেড বাই আইডিএল, তাহলে ডিএফ ডিভাইডেড বাই আইডিএল করলে আমরা ম্যাগনিটিউড ওয়াইজ বি পাবো। এবার যদি ওখানে ওই আইডিএলটা 1 হয় তাহলে আমরা কি পাবো না ডিএফ ইকুয়াল টু বি, মানে ম্যাগনিটিউড ওয়াইজ ডিএফ ইকুয়াল টু বি। তো সেটাই এখানে বলা হয়েছে যে উই মে ডিফাইন বি টু বি নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ফোর্স পার ইউনিট কারেন্ট এলিমেন্ট। পার ইউনিট কারেন্ট এলিমেন্ট মানে আমি যেটা বললাম যে ডিএফ ডিভাইডেড বাই আইডিএল, তো আইডিএলটা যদি 1 করে দিই মানে পার ইউনিট কারেন্ট এলিমেন্ট, তাহলে আমরা বি ইকুয়াল টু ডিএফ পাবো। তো সেটাই বলছে যে নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ফোর্স পার ইউনিট কারেন্ট এলিমেন্ট প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটাও খুব গুরুত্বপূর্ণ, প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, কেননা ওই ডিএফ যেটা সেটা তো ম্যাগনেটিক ফিল্ড, মানে ওটা তো ডিএল ক্রস পি হচ্ছে, মানে আইডিএল ক্রস পি হচ্ছে ডিএফটা, তো সেক্ষেত্রে ওটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে এই কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। মানে আমাদের যদি ডিফাইন করতে বলে তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্ডটা লিখতেই হবে, এই ওয়ার্ডটা লিখতে হবে। তো এটা গেল হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ফোর্স, মানে ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার থাকলে তার উপরে কতটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেটা। তো এটা কি তোরা বুঝতে পেরেছিস? কেউ একটা বল আনমিউট করে। আচ্ছা, তো এরপরে এই পার্টটা গেল আমাদের, মানে তো যে সেকেন্ড যে পার্টটা ছিল ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো। এরপর এই পার্টটা হয়ে গেল। এরপরে আমাদের যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ওই ট্র্যাজেক্টরি অফ চার্জ পার্টিকেলস ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এটা আমি বলবো। এবার এরপরে আমরা তাহলে ওইটা দেখবো। তো সেটা হচ্ছে এই ট্র্যাজেক্টরি অফ চার্জ পার্টিকেলস ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যেটা, প্রথমে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটাকে যেটা আমি সিলেক্ট করলাম, তো এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা আমরা কিভাবে প্রডিউস করতে পারি। তোরা তো ক্লাস 12-এ নিশ্চয়ই পড়েছিলিস, তোরা তো ইলেকট্রিক ফিল্ড কি করে, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়াল এগুলো কিছুটা অন্তত পড়েছি, মানে আশা করছি কিছুটা কনসেপ্ট অন্তত আছে। তো আমরা ধর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সেইটা আমরা কি করে প্রডিউস করতে পারি, ওটা তোদের কি মনে হয়? তো কেউ একটা বল আনমিউট করে। মানে সহজ উপায়, সব থেকে সহজ উপায় কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করার সব থেকে সহজ উপায় কি হতে পারে? মানে তোরা ক্লাস 12-এ এটা পড়েছিলি সেই জিনিসটা, তো সেই জন্যই জিজ্ঞাসা করছি। তোরা কেউ একটা বল আনমিউট করে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর স্যার। হ্যাঁ, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটাই হচ্ছে একদম সহজ উপায়। আমরা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে চাই তাহলে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইউজ করি। সেটা হচ্ছে ধর এখানে যেটা দেখানো হয়েছে ছবিতে, ধর প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কি হয় না, একটা প্লেটকে আমরা মানে দুটো প্লেটকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করা থাকে। তো একদিকে পজিটিভ চার্জ, একটা প্লেটে পজিটিভ চার্জ জমা হয় আর একটা প্লেটে নেগেটিভ চার্জ জমা হয়। তো তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। তোরা নিশ্চয়ই জানিস ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশন, মানে পজিটিভ চার্জের থেকে নেগেটিভ চার্জের ডিরেকশন দিকে হয় আর কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তো সেইটা হচ্ছে, তাহলে এইভাবে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারি। তো এখানে আমাদের যেটা বলছে যে ওই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা যদি একটা চার্জ পার্টিকেলকে পাঠাই তাহলে সেটার ট্র্যাজেক্টরি কিরকম হবে। তো এখানে যেটা হয়েছে যে এখানে ধর দুটো প্লেট আছে,
প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, আর আমরা যে ভার্টিক্যাল ডিরেকশন যেটা রয়েছে সেইটাকে আমরা ওয়াই ধরছি, আর হরাইজন্টাল ডিরেকশন যেটা সেটাকে আমরা এক্স ধরছি। ধর এখানে চার্জটা যে পার্টিকেলটা রয়েছে সেটা চার্জ হচ্ছে কিউ, তো এই কিউ চার্জটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পাঠাবো। তো সেটা আমরা বলছি ধর প্রথমে যেটা পাঠাচ্ছি আর কি, তো সেটার প্রথম যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা চার্জটার সেটা হচ্ছে ভি। তো ভি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর ওই চার্জটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি। তো এবার ওই চার্জটা যখন ওই ইলেকট্রিক ফিল্ড যে রিজিয়নটার মধ্যে রয়েছে ওটার মধ্যে যখন এন্টার করবে, তখন ওই ইলেকট্রিক ফিল্ডটার জন্য ওই চার্জটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তো ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? সেই ডিরেকশনটা হবে ওয়াই বরাবর, কারণ ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই ডিরেকশন বরাবর রয়েছে। এখানে যে আমরা কনভেনশন ইউজ করছি সেই অনুযায়ী ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওয়াই বরাবর। তাহলে ওই ফোর্সটা যে চার্জটার উপরে কাজ করবে সেটার ডিরেকশনও তাহলে ওয়াই বরাবর হবে। সেটা তাহলে কি? তো আমরা নিশ্চয়ই জানি যে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কিউ চার্জ এন্টার করে তাহলে তার উপরে যে ইলেকট্রিক ফোর্স সেটা হয় হচ্ছে কিউ ইন্টু ই। এটা আগেও বললাম যখন ইলেকট্রিক মানে যখন লরেন্স ফোর্স পড়ালাম তখন বলেছিলাম। তো তাহলে ওই চার্জটার উপরে ওয়াই ডিরেকশন বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে কিউই। তো কিউই ফোর্স যদি কাজ করে তাহলে ওই চার্জটার উপরে ফোর্স কাজ করছে মানে তার একটা অ্যাক্সিলারেশন থাকবে, নিউটন সেকেন্ড ল। তো সেই অ্যাক্সিলারেশনটা আমরা কি পাবো? আমরা যদি চার্জটার মাসটা ধরি এম, চার্জটা যদি ভর এম হয় তাহলে চার অ্যাক্সিলারেশন কি হবে না এফ বাই এম। এফ আমরা জানি কিউই, তাহলে চার অ্যাক্সিলারেশন হবে হচ্ছে কিউই বাই এম। তো এবার ওই অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে না, যেহেতু ফোর্সটা ওয়াই ডিরেকশন বরাবর কাজ করছে তো সেই জন্য অ্যাক্সিলারেশনটা ওই ওয়াই ডিরেকশন বরাবরই হবে। তার মানে অ্যাক্সিলারেশনটা শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট থাকবে। সেখানে এটা লেখা হয়েছে যে এ ওয়াইটা হচ্ছে কিউ ই বাই এম। তো সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কেননা আমরা তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছি, তাহলে ইটা কনস্ট্যান্ট, আর বাকি তো কিউ আর এম এই দুটো তো কনস্ট্যান্ট। কেন চার্জ আমরা যেটা পাঠিয়েছি সেটা আমরা জানি, আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ পার্টিকেল পাঠিয়েছি, তার মাসটাও আমরা জানি। তাহলে এগুলো পুরোটাই কনস্ট্যান্ট, মানে যে আমাদের অ্যাক্সিলারেশনটা যেটা ওয়াই ডিরেকশন বরাবর সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ওয়াই ডিরেকশন বরাবর কত চার্জটার ভেলোসিটি তো প্রথমে কিছু ছিল না, কেননা আমরা তো যে ভেলোসিটি দিয়ে পাঠিয়েছিলাম চার্জটাকে সেটা ছিল এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে এক্স ডিরেকশন বরাবর। তাহলে ওয়াই ডিরেকশন বরাবর মানে চার্জটার যে ইনিশিয়াল ভেলোসিটি সেটার ওয়াই কম্পোনেন্ট ছিল হচ্ছে 0। সেটা আমরা লিখেছি যে ইনিশিয়াল ভেলোসিটি অফ চার্জ অ্যালং ওয়াই ডিরেকশন ইজ ইউআই ইকুয়াল টু 0। তো এবার আমরা তো কাইনেমেটিক্সের ইকুয়েশন জানি, আমরা ইউআই ইকুয়াল টু 0, তাহলে আমরা ধর টি টাইম বাদে আমরা যদি ওই যে চার্জটার যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটি যদি আমরা ওই ওয়াই কম্পোনেন্টটা বার করতে চাই তাহলে সেটার যেটা কাইনেমেটিক্সের ইকুয়েশন দিয়ে আমরা বার করতে পারি। সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে ভিওয়াই ইকুয়াল টু ইউআই প্লাস এ ওয়াইটি। এবার ইউআই ইকুয়াল টু 0, ইউআই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা ভিওয়াই সমান পেয়ে যাবো হচ্ছে কিউ ই বাই এম ইন্টু টি। কিউ ই বাই এম হচ্ছে অ্যাক্সিলারেশন এ ওয়াই যেটা পেয়েছিলাম। তো এটা আমাদের ওয়াই ডিরেকশন বরাবর যে আমাদের ভেলোসিটি কম্পোনেন্ট সেটা আমরা পেলাম। টি টাইম পরে ওয়াই ডিরেকশন বরাবর চার্জটার যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা আমরা পেলাম, এটা আমরা লেখা হয়েছে। এবার ওই টি টাইম পরে যদি চার্জটার ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেই ডিসপ্লেসমেন্টটার যদি ওয়াই কম্পোনেন্ট ধর আমরা যদি ওয়াই ধরি তাহলে সেটাও আমরা ওই কাইনেমেটিক্সের ইকুয়েশন থেকে বার করতে পারি। কি ইকুয়েশন? সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এবার আমরা কি জানি? আমরা জানি ইউআই 0, তাহলে ইউআই যদি 0 হয় সেটা বসালে তাহলে পরের লাইনে আমরা কি পাবো? হাফ ইন্টু এ ওয়াই। আমরা জানি এ ওয়াই তো প্রথমে আমরা পেয়েছিলাম কিউ ই বাই এম টি স্কোয়ার। তো এটা আমরা ধর ওয়াই এর একটা এক্সপ্রেশন পেলাম। তো এটাকে আমরা ধর একটা ইকুয়েশন নাম্বার 1 বললাম। এবার এটা আমরা শুধু ওয়াই ডিরেকশন বরাবর ফোর্স বা অ্যাক্সিলারেশন এগুলো কনসিডার করে দেখলাম, মানে ওয়াই ডিরেকশন বরাবর পার্টিকুলার ট্র্যাজেক্টরি দেখলাম। এবার আমরা যদি এবার এক্স ডিরেকশন বরাবর দেখি, এক্স ডিরেকশন বরাবর তো পার্টিকেলটার উপরে কোনো ফোর্স কাজ করছে না, কেননা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন রয়েছে ওয়াই ডিরেকশন বরাবর। তো সেই জন্য ফোর্স যেটা কাজ করবে সেটা শুধু ওয়াই ডিরেকশন বরাবরই কাজ করবে। তো যদি ফোর্স কোনো কাজ না করে, এক্স ডিরেকশন বরাবর যদি পার্টিকেলটার উপরে কোনো ফোর্স কাজ না করে তাহলে আমরা নিউটন ফার্স্ট ল অনুযায়ী কি জানি? তো তাহলে ওর ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, মানে এক্স ডিরেকশন বরাবর পার্টিকেলটাকে যে ভেলোসিটি দিয়ে পাঠানো হয়েছিল তাহলে সেই পার্টিকেলটা সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল সেটাই ফাইনাল ভেলোসিটি হবে। তো সেটা ধর যদি ওই টি টাইম বাদে যদি ওই পার্টিকেলটার যে ডিসপ্লেসমেন্ট হলো সেই ডিসপ্লেসমেন্টটার এক্স কম্পোনেন্ট যদি এক্স হয় তাহলে আমরা কি লিখতে পারি? কাইনেমেটিক্সের ইকুয়েশন সমবেগে চলছে ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ভি এক্স টি।
তাহলে সেখান থেকে আমরা টিটাকে পেয়ে যাব। এখানে যে টিটা ছিল আর কি, ওয়াই ইকুয়াল টু যে ওয়াই এক্সপ্রেশনে যে টি স্কোয়ারটা ছিল সেখানে সেই টিটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সেটা কি পাচ্ছি না, টি ইকুয়াল টু এক্স বাই ভি। তো টি ইকুয়াল টু এক্স বাই ভি যদি হয়, তাহলে এবার ওই টিটা আমরা যদি এই ওয়াইতে 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল টু এই y ইকুয়াল টু হাফ ইন্টু কিউ ই বাই এম এক্স বাই ভি তার হোল স্কোয়ার। তো সেটা আমরা পেলাম টি এর জায়গাতে এক্স বাই ভি বসিয়ে। তাহলে আমরা যেটা পেলাম, এইগুলো বাকি যেগুলো রয়েছে সেগুলো সব কটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কেননা কিউ এম কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, ইটা ইউনিফর্ম, আর ভিটা তো আমরা পাঠিয়েছি, ভিটাও কনস্ট্যান্ট, ভিটা ভি ভেলোসিটি আমরা পাঠিয়েছিলাম, তো ভিটাও কনস্ট্যান্ট। তাহলে ওইগুলোকে যদি আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি প্রপোর্শনালিটি রিলেশনটা? তো সেটা হবে হচ্ছে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল রিলেশন, এই ওয়াই ইকুয়াল টু ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তো ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এটা কিসের ইকুয়েশন? না, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, মানে যেটা যে আমরা এক্স ওয়াই প্লেন যেটা এঁকেছিলাম, যে এক্স ওয়াই প্লেন যেটা করেছিলাম, সেই এক্স ওয়াই প্লেনে এটা একটা প্যারাবোলাকে ডিনোট করবে। প্যারাবোলা তার মানে পার্টিকুলার ট্র্যাজেক্টরি হবে হচ্ছে একটা প্যারাবোলা, এক্স ওয়াই প্লেনে একটা প্যারাবোলা হবে ট্র্যাজেক্টরি। মানে এটা কি ধরনের প্যারাবোলা? না, সেটা হচ্ছে যে ধর এক্স স্কোয়ার সমান 4ay এরকম টাইপের প্যারাবোলার ইকুয়েশনটা আর কি। তো এক্স ওয়াই প্লেনে ওই পার্টিকুলার ট্র্যাজেক্টরিটা প্যারাবোলা হবে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মুভ করে। তো এবার কয়েকটা ট্র্যাজেক্টরি আমি দেখিয়েছি, ধর একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যদি এন্টার করে সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তো তার ট্র্যাজেক্টরিটা কিরকম হবে সেটা আমি এখানে ধর দেখিয়েছি এরকম ছবি এঁকে। তো যদি একটা পজিটিভ চার্জ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এন্টার করে, তাহলে কি হবে না, পজিটিভ চার্জকে এই পজিটিভ প্লেটে যে পজিটিভ চার্জগুলো রয়েছে সেগুলো ওরা রিপেল করবে, বিকর্ষণ করবে। আর সেরকম যে নেগেটিভ চার্জগুলো রয়েছে নেগেটিভ প্লেটে, সেগুলো ওই পজিটিভ চার্জটাকে আকর্ষণ করবে। তো তার জন্য কি হবে, ওর ট্র্যাজেক্টরিটা প্যারাবোলিক ট্র্যাজেক্টরি হবে, কিন্তু সেটা এইদিকে মানে নেগেটিভ প্লেটের দিকে ওর বেঁকে যাবে আর কি। মানে যেটা লেখা হয়েছে তলায় যে পজিটিভ চার্জ উইল ট্রাভেল টুয়ার্ডস দ্য নেগেটিভ প্লেট, মানে ওর উপরে যে নেট ফোর্সটা কাজ করবে, ওই চার্জটা যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকবে তখন ওর উপর নেট ফোর্স যেটা কাজ করবে সেটা ডিরেকশনটা হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর। তার মানে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে, তাহলে তার ফোর্সের ডিরেকশন যদি ওরকম হয় তাহলে তার অ্যাক্সিলারেশনটাও এইদিকেই হবে। তো সেই জন্য পজিটিভ চার্জটা নেগেটিভ প্লেটের দিকে বেঁকে যাবে। এবার ঠিক উল্টোটা হবে হচ্ছে তোর নেগেটিভ চার্জের ক্ষেত্রে। নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে না, নেগেটিভ চার্জের ক্ষেত্রে এটা হবে নেগেটিভ চার্জটা যদি ওই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এন্টার করে, তাহলে নেগেটিভ চার্জকে নেগেটিভ প্লেটের যে নেগেটিভ চার্জগুলো রয়েছে সেগুলো রিপেল করবে, আর যে পজিটিভ প্লেটের যে পজিটিভ চার্জগুলো রয়েছে সেগুলো অ্যাট্রাক্ট করবে, মানে ইলেকট্রিক ফিল্ডের দ্বারাও অ্যাট্রাক্টেড হবে আর কি। তো তার জন্য কি হবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করবে। তো তার জন্য যে পজিটিভ নেগেটিভ চার্জটা যদি এরকমভাবে এন্টার করে, তাহলে ওর অ্যাক্সিলারেশনটা হবে হচ্ছে টুয়ার্ডস পজিটিভ চার্জ। তাহলে ওর ট্র্যাজেক্টরিটা তাহলে ও বেঁকে যাবে হচ্ছে টুয়ার্ডস পজিটিভ চার্জের দিকে বেঁকে যাবে। তো সেটাই এখানে লেখা হয়েছে যে নেগেটিভ চার্জ উইল ট্রাভেল টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট। তো এই গেল হচ্ছে তোদের যে 3 নম্বর যেটা আমি বললাম, ট্র্যাজেক্টরি অফ চার্জ পার্টিকেলস ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো আমি আজকে এইটুকু এত অবধি পড়াবো বলেছিলাম। তো আমি এখানে তাহলে আমার মানে যেটা আমি যতটা পড়াবো বলেছিলাম তাহলে সেটা ততটা কমপ্লিট হলো। তো এবার তোরা বল তোদের কিছু মানে অসুবিধা আছে কিনা, বলতে পারিস, যদি কিছু অসুবিধা থাকে বলতে পারিস, নাহলে এখানেই ক্লাসটা শেষ হবে। অসংখ্য ধন্যবাদ সহজিৎকে। তো যারা যারা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ছিলিস তার জন্য যেটা বলার, তো এটা হলো তোদের যে লেকচার 2 এবং ডিএসসি 2 অর্থাৎ সিইউপিএইচএস 2 কোর্সের লাস্ট লাইভ সেশন। ওকে, তো তোদের দুটো লেকচার, একটা এসডি স্যার নিয়েছিলেন আর একটা সহজিৎ ধর্ম আইআইটি খড়গপুর নিলেন, দুটোই ফ্রি লেকচার ছিল। এরপরে ফুল কোর্স এবং রেস্ট ক্লাসেসের জন্য তোদের প্রিমিয়াম বাই করে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য তোরা আমাকে সিম্পলি ইনবক্স করিস, আমি তোদের রেজিস্ট্রেশন প্রসেস বলে দেবো। তো এখন অফার চলছে, অফারে তোরা 2500 টাকায় অ্যাট এ টাইম 2500 টাকা পেমেন্ট করলে ফুল কোর্সটা তোরা এখানে পেয়ে যাবি। ঠিক আছে, তোদের এখানে মক টেস্ট, ইউনিভার্সিটি এক্সামের উপর নেওয়া হবে, আর এভরিথিং ডিটেলসে পাবি। শুধু তাই না, এখানে যারা যারা পড়াবেন তারাও এককালে ক্যালকাটা ইউনিভার্সিটি পড়েছেন এবং সেকালে তারা 9.1 9.2 সিজিপিএ করে পেয়েছে। তো সেই হিসাবে তারা যে শুধুমাত্র ইউনিভার্সিটি টপার যে তাই না, তারা কম্পিটিটিভ এক্সাম জ্যাম জেস্টে খুবই ভালো র্যাঙ্ক করেছেন। তো আইআইটি জ্যাম বল, জেস্ট বল, ওকে।